এক্সপেরিমেন্ট নাম্বার 2 হচ্ছে বার্নৌলিস থিওরেম। বার্নৌলিস থিওরেম হচ্ছে একজন সায়েন্টিস্ট বার্নৌলি সে একটা থিওরেম দিয়েছেন। তো সেই থিওরেমটা আমরা আজকে এক্সপেরিমেন্টালি অবজার্ভ করব যে সেটা আদৌ ঠিক আছে কিনা। তোমরা কি বার্নৌলিস থিওরেম অলরেডি পড়েছো? স্যার ম্যাথে ছিল স্যার। ম্যাথে ছিল, হ্যাঁ। আর ফ্লুইডে পড়ছো? না স্যার। 2001 এখনো পড়ো নাই? স্যার শুরু হয়নি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে হয়তো সামনে পড়বো। আর ম্যাথে যেটা কথা বলতেছো, ম্যাথের সেটা আলাদা থিওরি, সেটার কথা আমি এখানে আনতেছি না। ফ্লুইডের জন্য সায়েন্টিস্ট বার্নৌলি একটা থিওরেম দিয়েছেন, সেটা তোমরা 3271-এ পড়বার সামনে হয়তোবা। তো আমরা দেখি বার্নৌলিস থিওরেমটা অ্যাকচুয়ালি কি জিনিস। দেখো, আমাদের চারপাশে যে এনার্জি আছে সেই এনার্জি কিন্তু কখনো নষ্ট হয় না, আমরা এটা জানি অলরেডি। স্কুল থেকে আমরা পড়ে আসতেছি যে এনার্জি নষ্ট হয় না, জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফর্ম হয়। তো তার মানে আমাদের এখানে যে ফ্লোটা হচ্ছে, ফ্লোরও কিন্তু একটা এনার্জি আছে, ফ্লুইড ফ্লো একটা এনার্জি আছে। সেই এনার্জি নষ্ট হচ্ছে না, একটা ফর্ম থেকে জাস্ট আরেকটা ফর্মে চেঞ্জ হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে। তো এই যে বেসিক প্রিন্সিপালটা বা কনজারভেশন অফ এনার্জি, এই যে বেসিক প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে আমাদের সায়েন্টিস্ট বার্নৌলি একটা একটা থিওরেম দিয়েছেন। সেই থিওরেমটা হচ্ছে একটা ফ্লুইডের যে টোটাল এনার্জি আছে, সেই টোটাল এনার্জি ফ্লোর যে কোনো পয়েন্টে সেম থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। এর মানে হচ্ছে একটা পাইপ দিয়ে ধরো যে ফ্লো করতেছে, তাহলে পাইপের যে কোনো পয়েন্টে যদি আমরা এর টোটাল এনার্জিটা বের করি, তাহলে সেই টোটাল এনার্জিটা সবসময় সেম থাকবে, কনস্ট্যান্ট। তার মানে দাঁড়াচ্ছে যে টোটাল এনার্জি কিন্তু কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না, এনার্জি সেম থাকতেছে। বাট এই এনার্জিটা বিভিন্ন ধরনের এনার্জি ফর্মে চেঞ্জ হতে পারে। তো একটা ফ্লুইড যখন ফ্লো করে তার মধ্যে বিভিন্ন ধরনের এনার্জি থাকে, সেখানে দেখো কাইনেটিক এনার্জি আছে, প্রেসার এনার্জি আছে, এলিভেশন এনার্জি আছে, ইন্টারনাল এনার্জি আছে। তো একটা এনার্জি থেকে আরেকটা এনার্জির মধ্যে ট্রান্সফর্ম হতে পারে, বা সবগুলো এনার্জি যদি যোগ করি বা সাম করি, টোটাল এনার্জিটা সেম থাকবে। এটাই হচ্ছে বার্নৌলিস থিওরেম ছিল। সো বার্নৌলিস থিওরেমটা যদি আমি সুন্দরভাবে বলি, দ্য সাম অফ দি প্রেসার, এলিভেশন এন্ড ভেলোসিটি হেডস রিমেইন কনস্ট্যান্ট এট এভরি সেকশন। তার মানে প্রেসার হেড মানে হচ্ছে প্রেসার এনার্জি, প্রেসারের যে এনার্জিটা আসছে সেটা। এলিভেশন হেড মানে হচ্ছে এলিভেশনের জন্য যে এনার্জি আসছে সেটা। আর ভ্যালোসিটি হেড মানে ভ্যালোসিটির কারণে ফ্লুইডের মধ্যে যে এনার্জিটা আসছে সেটাকে বলতেছি আমরা ভ্যালোসিটি হেড। সো প্রেসার হেড, এলিভেশন হেড এন্ড ভ্যালোসিটি হেড এট এনি সেকশন। আর আপনার কথা আটকে আসছে। আচ্ছা, প্রবলেম হলে আমাকে বলো। এখন কি শুনতে পাচ্ছ? স্যার কথাটা ক্লিয়ার আসে নাই স্যার। জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, বার্নৌলিস থিওরেমটা বলতেছে যে একটা পাইপ ফ্লো যে কোনো একটা পয়েন্টে আমরা যদি টোটাল এনার্জিটা মেজার করি, তাহলে যেটা পাবো, অন্য আরেকটা পয়েন্টে যদি আমি টোটাল এনার্জিটা মেজার করি, তাহলে প্রত্যেকটা পয়েন্টে টোটাল এনার্জিটা সেম থাকবে, কনস্ট্যান্ট। মানে এখানে এনার্জির কোনো প্রকারের লস হচ্ছে না, কিন্তু একটা এনার্জি ফর্ম থেকে আরেকটা এনার্জি ফর্মে চেঞ্জ হতে পারে। সো বার্নৌলিস থিওরেমটা যদি আমি স্টেটমেন্টটা দেখি, তাহলে সেটা হচ্ছে দ্য সাম অফ প্রেসার, এলিভেশন এন্ড ভেলোসিটি হেড রিমেইনস কনস্ট্যান্ট অ্যাট এভরি সেকশন। তার মানে হচ্ছে ওয়াটারের যে প্রেসার আছে তার জন্য একটা এনার্জি গেইন করে, সেই এনার্জি, প্লাস এলিভেশনের জন্য ওয়াটার একটা এনার্জি গেইন করে সেই এনার্জিটা, এবং ভ্যালোসিটির জন্য ওয়াটার যে এনার্জিটা গেইন করতেছে সেই এনার্জিটা। তার মানে একটা ফ্লুইড যখন ফ্লো করতেছে তার মধ্যে তিন ধরনের এনার্জি আছে, একটা হচ্ছে প্রেসার এনার্জি, একটা হচ্ছে এলিভেশন এনার্জি, আর একটা হচ্ছে ভ্যালোসিটি এনার্জি। সেগুলোকে আমরা বলতেছি প্রেসার হেড, এলিভেশন হেড অ্যান্ড ভ্যালোসিটি হেড। এই তিনটা হেড যখন আহ, আছে একটা ফ্লোর মধ্যে, তিনটা হেড যে কোনো একটা পাইপের ফ্লোর মধ্যে, ধরো আমি কোনো একটা পয়েন্টে এই সবগুলো এনার্জি মেজার করলাম, মেজার করার পরে সবগুলো যোগ করে দিলে আমি টোটাল এনার্জি পাবো।
সো একটা পাইপ ফ্লোর যে কোনো পয়েন্টে আমরা যদি এই ফ্লোটা মেজার করি, এই এনার্জিটা মেজার করি, তাহলে প্রত্যেকটা পয়েন্টে এনার্জি সেম হবে। এটাই হচ্ছে বার্নলিস থিওরেম। তো এখানে কিছু কন্ডিশন দিয়ে দিচ্ছে বার্নলি, যে কোনো কন্ডিশনে কিন্তু এই জিনিসটা হবে না। তো কন্ডিশন গুলো কি? কন্ডিশন গুলো হচ্ছে ইন এ স্টেডি ফ্লো সিস্টেম, in a steady flow system of frictionless or incompressible fluid, frictionless or non-viscous fluid এবং incompressible fluid, কয়েকটা কন্ডিশন দিয়েছে। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে আমরা যেই ফ্লুইডের জন্য এইটা বলতেছি সেটা অবশ্যই ফ্রিকশনলেস বা নন ভিসকাস ফ্লুইড হতে হবে। ফ্রিকশনলেস নন ভিসকাস মানে কি? ফ্রিকশনলেস নন ভিসকাস মানে হচ্ছে, ভিসকাস মানে বা ভিসকোসিটি মানে হচ্ছে কি, ওয়াটারের একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের একটা ফ্রিকশন থাকবে, এটাকে বলা হয় ভিসকোসিটি। তো এই ভিসকোসিটি যখন থাকবে না তখন সেটাকে আমরা বলতেছি নন ভিসকাস ফ্লুইড। সো আমাদের যে ফ্লুইডটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে অবশ্যই নন ফ্রিকশনলেস বা নন ভিসকাস ফ্লুইড হতে হবে। 2 নাম্বার হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড। ইনকম্প্রেসিবল ফ্লুইড মানে হচ্ছে এর যে ভলিউম আছে, কম্প্রেস করার পরও এর ভলিউমে কোনো প্রকার চেঞ্জ হবে না। লাইক ওয়াটারকে যদি আমরা কম্প্রেস করি, ওয়াটারের ভলিউম চেঞ্জ হবে না, যদি তাই হয় তাহলে সেটাকে আমরা বলবো ইনকম্প্রেসিবল ফ্লুইড। আর 3 নাম্বার যে কন্ডিশন সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই স্টেডি ফ্লো কন্ডিশন অ্যাচিভ করতে হবে। দ্যাট মিন্স আমাদের যে ফ্লোটার জন্য আমি মেজার করতেছি এনার্জি, সেটা অবশ্যই স্টেডি ফ্লো হতে হবে। এই 3টা কন্ডিশন যখন ফুলফিল করবে তখন আমরা বলতে পারবো যে এই ফ্লোর যে কোনো পয়েন্টে বা যে কোনো সেকশনে টোটাল এনার্জিটা, দ্যাট মিন্স সাম অফ প্রেসার হেড, এলিভেশন হেড এবং ভেলোসিটি হেড কনস্ট্যান্ট থাকবে। এবং আরেকটা যদি বলা আছে দেখো, প্রোভাইডেড নো এনার্জি ইজ অ্যাডেড টু আর টেকেন আউট বাই অ্যান এক্সটার্নাল ফোর্স। তার মানে এক্সটার্নাল ফোর্স থেকে, এক্সটার্নাল সোর্স থেকে এই ফ্লোতে কোনো প্রকারের এনার্জি দেওয়া হচ্ছে না, বা এখান থেকে কোনো এনার্জি কি টেকেন আউট করাও হচ্ছে না। তো যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি বার্নলিস থিওরেমটা হচ্ছে টোটাল এনার্জিটা সেম থাকবে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সবাই যদি ক্লিয়ার বুঝে থাকো তাহলে ফার্দার আমরা দেখি যে স্টেডি ফ্লো কি জিনিস। তোমরা কি জানো? পড়ছো স্টেডি ফ্লো কি জিনিস? না স্যার। আচ্ছা, এটাও তোমরা থিওরিতে সামনে পড়বা। স্টেডি ফ্লো হচ্ছে, ধরো একটা পাইপ দিয়ে ওয়াটার ফ্লো করতেছে। ফ্লো করার সময় তুমি পাইপের কোনো একটা পয়েন্টে তুমি ওয়াটারের ডেপথ, ওয়াটারের ডিসচার্জ এবং ফ্লোর যে ভেলোসিটি সেটা মেজার করলা। হ্যাঁ, ধরো যে এখন তুমি মেজার করলা, তুমি 1 ঘন্টা পরে আসো, 1 ঘন্টা পরে এসে ওই একই পয়েন্টে এই একই প্যারামিটার গুলো আবার চেক করবা, আবার মেজার করবা। যদি দেখো যে আগে যা ছিল এখনো তাই আছে, দ্যাট মিনস টাইমের রেসপেক্টে ডেপথ, ভেলোসিটি এবং ডিসচার্জ কোনো চেঞ্জ হয় নাই, তাহলে এটাকে বলবো আমরা স্টেডি ফ্লো। তার মানে কোন একটা ফ্লোর যদি টাইমের রেসপেক্টে যদি ডেপথ, ভেলোসিটি এবং ডিসচার্জের ভ্যালু সেম থাকে বা কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে আমরা বলবো স্টেডি ফ্লো। আর যদি দেখা যায় যে টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, ফ্ল্যাকচুয়েট করতেছে, তাহলে সেটাকে আমরা বলবো আনস্টেডি ফ্লো। তো আমাদের এই বার্নলিস থিওরেমটার জন্য অবশ্যই আমাদের যেই ফ্লোটা আছে অবশ্যই এটা স্টেডি ফ্লো হতে হবে। সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে কন্ডিশন গুলো খুব ভালো করে মনে রাখো, আমি যা বলতেছি জিনিসগুলো নোট ডাউন করো, তোমাদের সিপির জন্য এটা কাজে দিবে। তাহলে বার্নলিস থিওরেমে 3টা কন্ডিশন ছিল। একটা কন্ডিশন হচ্ছে ফ্রিকশনলেস হতে হবে বা নন ভিসকাস হতে হবে ফ্লুইডটাকে, ইনকম্প্রেসিবল ফ্লুইড হতে হবে, আর একটা হচ্ছে স্টেডি ফ্লো হতে হবে, এবং ওভারঅল কোনো প্রকার এনার্জি এখান থেকে বাহিরে যাবে না, বাহির থেকে কোনো এনার্জি এখানে আসতে পারবে না। এখন এর প্র্যাকটিক্যাল কিছু অ্যাপ্লিকেশন আছে। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে এই বার্নলিস থিওরেমটা আমাদের কাজে লাগবে যখন আমরা ফ্লো মেজারমেন্টের জন্য বিভিন্ন ডিভাইস তৈরি করব। এই বার্নলিস থিওরেমটা অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের ফ্লো মেজারিং ডিভাইস তৈরি করা হয়। এই ফ্লো মেজারিং ডিভাইসগুলোর মধ্যে কিছু ডিভাইস আমরা আমাদের নেক্সট এক্সপেরিমেন্ট গুলো দেখবো, লাইক ওরিফিস আছে, মাউথ পিস আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখবো। এছাড়াও ভেন্টুরিমিটার আছে, ফ্লো নাজল আছে, পিট টিউব আছে। এগুলোর মাধ্যমে কোন একটা ফ্লোতে এর মেজারমেন্ট করা যায়, লাইক এর ডিসচার্জ কত সেটা মেজারমেন্ট করা যায়। ডিসচার্জ জিনিসটা কি? ডিসচার্জ জিনিসটা হচ্ছে যে প্রতি ইউনিট সময়ে, ইউনিট টাইমে কি পরিমাণ ওয়াটার ফ্লো করতেছে,
দ্যাট মিনস ডিসচার্জ মানে হচ্ছে রেট অফ ফ্লো, তাহলে একক সময়ে কত ভলিউমের ওয়াটার ফ্লো হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি ডিসচার্জ বা রেট অফ ফ্লো। সো রেট অফ ফ্লো আর ডিসচার্জ সেম জিনিস, কোশ্চেনে যেটাই থাকুক না কেন একই জিনিস। তো ডিসচার্জ মেজার করার জন্য আমরা বিভিন্ন ধরনের ফ্লো মেজারিং ডিভাইস ইউজ করি এবং এই ডিভাইস গুলো বেসিক্যালি বার্নৌলিস থিওরামের উপর ইউজ করেই আর কি ডিজাইন করা হয়। তো যখন আমরা ওখান থেকে বিভিন্ন ডিভাইসের জন্য ফর্মুলা ডিরাইভ করব, বার্নৌলিস থিওরাম থেকেই ফর্মুলাগুলো আসে। এছাড়া আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডের কথা চিন্তা করি, তাহলে প্র্যাকটিক্যাল ফিল্ডে একটা রিভারের কথা চিন্তা করো। রিভারে অনেক সময় দেখা যায় সুইচ গেট থাকে, ড্যাম থাকে, ড্যামের নিচের পোর্শনে সুইচ গেট থাকে। ওয়াটারের যে লেভেলটা আছে, ওয়াটারের যে হাইটটা আছে বা নেভিগেশন যেটাকে বলা হয়, নেভিগেশনটা মেনটেন করার জন্য সুইচ গেট ইউজ করা হয়। এই সুইচ গেটের ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে বার্নৌলিস থিওরামটা অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, এরকম আরো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে। এখন এই যে আমরা বার্নৌলিস থিওরামের কথা বলতেছি যে তিনটা কন্ডিশন দেওয়া হয়েছে, এই তিনটা কন্ডিশন কি অ্যাকচুয়ালি গেইন করা সম্ভব? ফ্রিকশনলেস এবং ইনকম্প্রেসিবল ফ্লুইড, স্টিডি ফ্লো গেইন করা সম্ভব, কিন্তু ফ্রিকশনলেস বা নন ভিসকাস ফ্লুইডটা এটা অ্যাচিভ করাটা বা এটা পাওয়াটা খুবই ডিফিকাল্ট, মানে ইম্পসিবল। কারণ আমরা যেই রিয়েল ফ্লুইড গুলো ইউজ করতেছি সেখানে অবশ্যই ভিসকোসিটি আছে এবং সেটা কম্প্রেসিবল। 100% ইনকম্প্রেসিবল ফ্লুইড নাই। আমরা ওয়াটারকে বলতে পারি যে নিয়ারলি ইনকম্প্রেসিবল, বাট 100% না। তো আমরা এখানে যেই কন্ডিশন গুলো বলা হয়েছে, কন্ডিশন গুলো হচ্ছে রিয়েল ফ্লুইডের জন্য, বাট আমরা এখানে যেই ওয়াটারটা ইউজ করব সেটা হচ্ছে কি, সরি আমি ভুল বললাম, এখানে যে কন্ডিশন গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আইডিয়াল ফ্লুইডের জন্য, আর আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে রিয়েল ফ্লুইড। তো যার কারণে বার্নৌলিস থিওরামটা কিন্তু 100% ম্যাচ করবে না। দ্যাট মিনস প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু, টোটাল এনার্জি কিন্তু কনস্ট্যান্ট থাকবে না, কিছুটা ভ্যারিয়েশন আসবে। এখন এই ভ্যারিয়েশনটা আসবে কতটুকু, এটা যদি একটা যদি বলো যে এটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের হয় সেক্ষেত্রে সমস্যা আছে, কিন্তু যদি দেখা যায় যে এটা খুবই কম বা যদি গুড রেজাল্ট আমরা পাই সেক্ষেত্রে রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে আমরা বার্নৌলিস থিওরামটা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। এখানে কিছু ফ্যাক্টর আছে। এই যে আমি হচ্ছে বলতেছি যে রিয়েল ফ্লুইড আমি ইউজ করতেছি, আইডিয়াল ফ্লুইড পাচ্ছি না, তার মানে সেখানে কি আছে, ফ্রিকশন আছে। এখানে দুই ধরনের ফ্রিকশন আছে, একটা হচ্ছে কি ভিসকোসিটি, ওয়াটারের লেয়ারের টু লেয়ার যে ফ্রিকশনটা সেটাকে বলতেছি আমরা ভিসকোসিটি। আর দুই নম্বর একটা ফ্রিকশন হচ্ছে ওয়াটারের সাথে আমাদের যে পাইপের সারফেস আছে, যে পাইপ দিয়ে ওয়াটারটা ফ্লো করতেছে, যে সারফেস দিয়ে ওয়াটারটা ফ্লো করতেছে সেই সারফেসের মধ্যে কি একটা ফ্রিকশন আছে না, তাই তো নাকি? ধরো পাইপটা হচ্ছে মেটালের তৈরি, তাহলে মেটাল সারফেস আর ওয়াটার সারফেস এর মধ্যে একটা ফ্রিকশন কাজ করতেছে। এখন পাইপের সারফেসটা যত বেশি স্মুথ হবে ফ্রিকশনটা তত কম হবে। ধরো একটা নতুন পাইপ ইনস্টল করা হয়েছে, সেখান থেকে সেটার ভেতর দিয়ে ওয়াটার ফ্লো করতেছে, তাহলে সেখানে যেই ফ্রিকশনটা হবে, পাইপটা ধরো 10 বছর 20 বছর পরে কন্টিনিউয়াস ইউজ হচ্ছে, এই 10 বছর ধরে ইউজ করার পরে ফ্রিকশনটা কি বাড়বে না কমবে? পারবে, কারণ পাইপের মধ্যে দেখা যাবে যে হচ্ছে আয়রন জমা হবে, ডাস্ট জমা হয়ে ভেতরের যে সারফেসটা আছে সেই সারফেসটা অনেক রাফ হয়ে যাবে। যত বেশি রাফ হবে ফ্রিকশনের পরিমাণটা তত বাড়তে থাকবে। যদি ফ্রিকশনের পরিমাণ বাড়ে তাহলে কি এনার্জি কি লস হবে নাকি আরো বাড়বে না সেম থাকবে? লস হয়ে যাবে। আমি ধরো যে ঢাকা ওয়াসা থেকে ওয়াটার সাপ্লাই করা হচ্ছে তোমার বাসায়, তাহলে ঢাকা ওয়াসাতে যেই এনার্জিতে ওয়াটার ফ্লোটা স্টার্ট করা হয়েছে, তোমার বাসাতে যখন তুমি পানি পাচ্ছ তাহলে সেখানে কি এনার্জি কম পাবে না বেশি পাবে? কম পাবো। অবশ্যই কম পাবো, কারণ রাস্তায় যখন ওয়াটারটা আসতেছে বা পাইপের ভেতর দিয়ে ওয়াটারটা যখন আমার কাছে আসতেছে, কনজিউমার কাছে আসতেছে, তখন পাইপের মধ্যে বিভিন্ন জায়গাতে লস হচ্ছে, এটা আমরা বলি হেড লস। হেড লস আমরা কি বলছি, প্রেসার হেড, ভেলোসিটি হেড আর এলিভেশন হেড, তিন ধরনের এনার্জিকে যোগ করে টোটাল আমরা হেড পেয়েছি। টোটাল হেড আমি প্রথমে যে টোটাল হেডটা দিয়েছি আর লাস্টে যে টোটাল হেডটা পাচ্ছি এর মধ্যে যে গ্যাপটা এটাকে বলতেছি হেড লস। এইটুকু এনার্জি আবার লস হচ্ছে। তাহলে আমরা যদি চিন্তা করি, প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি বার্নৌলিস থিওরামটা কেমন, প্র্যাকটিক্যালি চিন্তা করলে বার্নৌলিস থিওরামটা কি বলতেছে
যে 3 ধরনের এনার্জি যোগ করলে প্রত্যেকটা পয়েন্টে সেম থাকবে। এনার্জি গুলো কি কি সেটা একটু দেখি। নাম্বার 1 বলতেছে এলিভেশন হেড, যেটাকে আমরা জেড দিয়ে নিয়োগ করেছি। এখন এলিভেশন হেড জিনিসটা কি? আমরা জানি কি, যদি একটা অবজেক্টকে গ্রাউন্ড সারফেস থেকে উপরের দিকে নিয়ে যায়, তাহলে তার মধ্যে কি এনার্জি গেইন করে, কি এনার্জি স্টোর হয়? স্যার ইপি বিভব শক্তি। বিভব শক্তি মানে পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, তাহলে একটা অবজেক্টকে যখন আমি গ্রাউন্ড সারফেস থেকে যত উপরের দিকে নিয়ে যাব, এর মধ্যে পটেনশিয়াল এনার্জি তত বাড়তে থাকবে। ঠিক একইভাবে আমাদের যে ওয়াটারটা ফ্লো করতেছে, যে পাইপের ভেতর দিয়ে ওয়াটারটা ফ্লো করতেছে, সেই পাইপটা যদি গ্রাউন্ড আমাদের একটা রেফারেন্স, নির্দিষ্ট রেফারেন্স লাইন থেকে উপরে থাকে, তাহলে তার মধ্যে কি হবে, একটা পটেনশিয়াল এনার্জি থাকবে না? জি স্যার। এই পটেনশিয়াল এনার্জির কারণে কি পাইপটা ওয়াটারটা নিচের দিকে ফ্লো করার ট্রাই করবে। এটাকে আমরা বলতেছি এলিভেশন হেড। এখন এই পটেনশিয়াল এনার্জিটা আমরা মেজার করব কিসের রেসপেক্টে? আমরা একটা অবজেক্টকে গ্রাউন্ড সারফেস থেকে যদি উপরের দিকে নিয়ে যাই, তাহলে সেখানে আমরা গ্রাউন্ড থেকে অবজেক্টের যে হাইট এইচ, এটা দিয়ে মেজার করি। ঠিক তেমনি ভাবে আমাদের এখানে আমরা একটা নির্দিষ্ট লাইনের রেসপেক্টে ওয়াটারের যে হাইটটা আছে সেই হাইটটা মেজার করব। এই লাইনটাকে বলা হয় ডটাম। ডটামের নাম শুনছো? ডাটাম, রিডিউস লেভেল, এই জিনিসগুলো কি নাম শুনছো তোমরা? না স্যার। নাম শুনো নি? তোমরা সার্ভিং পড়ছো? জি জি স্যার। স্যার। সার্ভিং ওয়াটার পড়ে লেভেল শুনেছিলাম সার্ভিং স্যার। পড়ে আসছো, বা ডাটাম এবং রিডিউস লেভেল পড়ো নাই, আরএল পড়ো নাই? স্যার জি স্যার, স্যার স্যার রেডিউস এটা কি পড়েছি সি স্যার। লেভেলের সাথে স্যার? কি বললা? স্যার এটা কি সি লেভেলের সাথে? এটা পরে আসতেছি, বা ডাটাম পড়ছো কিনা সেটা বলো। জি স্যার। স্যার পড়েছি। রিডিউস অবশ্যই লেভেল পারবে। পড়ছি জি স্যার। হ্যাঁ, তাহলে রিডিউস লেভেলটা কি ছিল? কোন একটা পয়েন্টের রিডিউস লেভেল মানে কি? স্যার সমুদ্রপৃষ্ঠ থেকে ওই পয়েন্টের উচ্চতা স্যার। এক্স্যাক্টলি। আমাদের এখানে ডাটামটা হচ্ছে একটা রেফারেন্স লাইন, যেটা রেসপেক্টে আমরা যে কোনো একটা হাইট মেজার করি। লাইক একটা পাহাড়, একটা হিল আছে, তার হাইট কত হবে সেটা আমরা মেজার করি আমাদের যে ডাটাম লাইনটা আছে সেই ডাটাম লাইন থেকে কত উপরে বা কত নিচে, তার উপরে। একটা বিল্ডিং এর হাইট, সেটা আমরা মেজার করব যে ডটাম থেকে এটা কতটুকু হাইটে আছে। তো এখন ডটামটা কোনটা? আমাদের ইন জেনারেল আমরা যেটা ইউজ করি ইঞ্জিনিয়ারিং কেসে, সেটা হচ্ছে মিন সি লেভেল। মিন সি লেভেল থেকে কতটুকু হাইটে আছে সেটাকে আমরা বলা হয় ডাটাম। ঠিক আছে? তো যে রেফারেন্স লাইন থেকে আমাদের এখানে যে পাইপ দিয়ে ওরা ফ্লো করতেছে, সেই পাইপের যে হাইটটা, মানে যে কোনো একটা পাইপের যে কোনো একটা পয়েন্টে আমি মেজার করতেছি, তাহলে সেই পয়েন্টের হাইট ফ্রম ডটাম, সেটাকে আমরা বলতেছি এলিভেশন হেড। বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার জি হচ্ছে স্যার। জিনিসটা? জি স্যার। ধরো এটা হচ্ছে ডটাম, আর এখানে একটা পাইপ ফ্লো করতেছে, ইনক্লাইন একটা পাইপ। পাইপটা দিয়ে উপর থেকে নিচের দিকে পানি ফ্লো করতেছে। তাহলে ধরো এই পয়েন্টে আমি যদি জেড বের করতে চাই, সেটা কি হবে? ডটাম থেকে এর ভার্টিক্যাল যে হাইটটা, এটা হচ্ছে Z1। আবার যদি এই পয়েন্টে বের করতে চাই, তাহলে এই পয়েন্টের জন্য এই হাইটটা হচ্ছে Z2। সো এলিভেশন হেড কিন্তু চেঞ্জ হতে পারে। একটা ইনক্লাইন পাইপের ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে এলিভেশন হেডটা ডিফারেন্ট হবে, কিন্তু যদি একটা হরাইজন্টাল পাইপ হয় তাহলে কি হবে? স্যার সেম হবে। প্রত্যেকটা পয়েন্টের জেড এর ভ্যালু সেম হবে। এখন তাহলে এই জিনিসটা বুঝতে পারলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের জেড। তাহলে আমরা যদি খেয়াল করি যে দুইটা পয়েন্ট পাইপের, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। এই দুইটা পয়েন্টে আমরা যদি এলিভেশন হেড মেজার করি, সেটা হচ্ছে Z1 এবং Z2। আচ্ছা, নেক্সট আসছে প্রেসার হেড। প্রেসার হেডকে আমরা ডিনোট করি পি বাই গামা দিয়ে। পিটা হচ্ছে ফ্লুইডের প্রেসার, আর গামাটা হচ্ছে ফ্লুইডের ইউনিট ওয়েট। তাহলে প্রেসার হেড ইকুয়াল টু হচ্ছে পি বাই গামা। তাহলে 1 নাম্বার যে সেকশনটা, সেখানে প্রেসার হেডটা হচ্ছে P1 বাই গামা, আর 2 নাম্বার সেকশনে হচ্ছে P2 বাই গামা। নেক্সট হচ্ছে ভেলোসিটি হেড।
আমরা দুইটা সেকশনে ভেলোসিটি যদি v1 এবং v2 মেজার করি, v1 v2 হচ্ছে মিন ভেলোসিটি অফ ফ্লো এট সেকশন 1 এন্ড সেকশন 2। তাহলে সেকশন 1 এবং সেকশন 2 তে ভেলোসিটি হেডটা হবে v স্কয়ার বাই 2g। তাহলে v1 স্কয়ার বাই 2g এবং v2 স্কয়ার বাই 2g। এভাবে প্রত্যেকটা সেকশনে আমরা যদি ভেলোসিটি হেডটা মেজার করি তাহলে সেটা v1 স্কয়ার বাই 2g, v2 স্কয়ার বাই 2g, v3 স্কয়ার বাই 2g এভাবে কন্টিনিউ করবে। তাহলে এই যে টোটাল এনার্জি, এই তিনটা এনার্জি পাচ্ছি, এই তিনটা এনার্জিকে যোগ করো। যোগ করলে কি হচ্ছে, এক নাম্বার সেকশনে টোটাল এনার্জি হচ্ছে কি z1 প্লাস p1 স্কয়ার p1 বাই গামা প্লাস v1 স্কয়ার বাই 2g। এটা হচ্ছে এক নাম্বার সেকশনের টোটাল এনার্জি। একইভাবে দুই নাম্বার সেকশনে টোটাল এনার্জি কি z2 প্লাস p2 স্কয়ার বাই p2 বাই গামা প্লাস v স্কয়ার বাই 2g। এটা হচ্ছে সেকেন্ড যে সেকশন সেটার টোটাল এনার্জি। এভাবে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার যতগুলো সেকশন নিব সবগুলো সেকশনের এই তিনটা এনার্জির যোগফল মানে টোটাল এনার্জি সেম থাকতেছে। এটাই হচ্ছে বার্নৌলিস থিওরামের যে মেইন কনসেপ্টটা ছিল সেটার ইকুয়েশন। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। কিন্তু আমরা কি বললাম যে বার্নৌলিস থিওরামটা কিন্তু 100% মিলে না। কারণ কি প্রত্যেকটা পয়েন্ট থেকে পয়েন্ট টু পয়েন্ট কিছুটা ফ্রিকশন হচ্ছে, কিছুটা ভিসকোসিটি আছে, প্লাস কম্প্রেসিবল ফ্লুইড হওয়ার কারণে এখানে কিছুটা এনার্জি লস হচ্ছে। তার মানে আমি এক নাম্বার সেকশনে যে এনার্জি পেয়েছি দুই নাম্বার সেকশনে তার থেকে একটু কম এনার্জি পাবো, তিন নাম্বার সেকশনে আরো কম এনার্জি পাবো, চার নাম্বার সেকশনে আরো কম এনার্জি পাবো। এভাবে আস্তে আস্তে সেকশন টু সেকশন এনার্জি আস্তে আস্তে কমতে থাকবে। ফাইনালি এক নাম্বার সেকশনে আমি যে এনার্জি পেয়েছি এবং ফাইনাল সেকশনে যে আমি যে এনার্জি পাবো এর মধ্যে যে গ্যাপ, এটাকে বলতেছি আমরা হেড লস। তাহলে আমাদের ইকুয়েশনে কিরকম দাঁড়াচ্ছে? আমাদের ইকুয়েশনে দাঁড়াচ্ছে, ধরো এক নাম্বার সেকশনে আমি যদি এই এনার্জি পাই আর দুই নাম্বার সেকশনে যদি আমি এই এনার্জি পাই, তাহলে এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা এটাই হচ্ছে কি হেড লস। তাহলে আমরা লিখতে পারি এক নাম্বার সেকশনের এনার্জি ইকুয়াল টু দুই নাম্বার সেকশনের টোটাল এনার্জি প্লাস হেড লস, যেটাকে আমরা HL দিয়ে ডিনোট করতেছি। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে হেড লসের কয়েকটা কারণ বললাম কি কি। নাম্বার 1 হচ্ছে বার্নৌলিস থিওরামে যেই কন্ডিশন গুলো বলে দিয়েছে তার মধ্যে দুইটা কন্ডিশন ফ্রিকশনলেস বা নন ভিসকাস ফ্লুইড এবং ইনকম্প্রেসিবল ফ্লুইড আমরা পাচ্ছি না। দুই নাম্বার হচ্ছে ওয়াটারের সারফেসের সাথে পাইপের সারফেসের বা ফ্লো যেটার মধ্যে দিয়ে হচ্ছে তার সারফেসের মধ্যে একটা ফ্রিকশন হচ্ছে। এই যে ফ্রিকশনটা এটাকে বলা হয় মেজর লস। ফ্রিকশনের কারণে যেই হেড লসটা হচ্ছে সেটাকে বলতেছি আমরা মেজর লস। আরেকটা লস হয় সেটা হচ্ছে মাইনর লস। সেটা কি? সেটা হচ্ছে একটা পাইপ কিন্তু সবসময় স্ট্রেট থাকে না। সবসময় কি স্ট্রেট থাকে? ঢাকা ওয়াসা থেকে তোমার বাসা পর্যন্ত টোটাল যে পাইপটা সেটা কি স্ট্রেট একটা পাইপ, নাকি এখানে কোনো জায়গাতে বেন্ড আছে? স্যার অনেক জায়গায় বেন্ড আসছে। অনেক জায়গাতে বেন্ড আছে, কোনো জায়গাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কোন জায়গাতে হয়তো বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, বিভিন্ন জায়গাতে বেন্ড আছে। তো এই যে বেন্ড গুলো থাকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাইপ ফিটিংস ইউজ করা হয়, লাইক এলবো ইউজ করা হয়, টি সেকশন ইউজ করা হয়, কোন জায়গাতে গেট বাল্ব ইউজ করা হয়, হ্যাঁ বিভিন্ন ধরনের বাল্ব ইউজ করা হয়। এই যে পাইপ ফিটিং গুলো আছে এই পাইপ ফিটিং গুলোর কারণেও, এই পাইপ ফিটিং মানে কি এই পাইপের ফিটিংস এর ভেতর দিয়ে কিন্তু ওয়াটারটা ফ্লো করতেছে। তো যার কারণে এই পাইপ ফিটিংস থেকেও কিন্তু কিছুটা ফ্রিকশন কিছুটা লস হচ্ছে। সো এই পাইপ ফিটিংস এর কারণে এনার্জির যে লসটা হচ্ছে এটাকে বলা হয় মাইনর লস। তাহলে ফ্রিকশনের কারণে মেজর লস আর পাইপ ফিটিংস এর কারণে মাইনর লস, এই দুইটা লসকে প্লাস আমাদের এখানে যেহেতু এই আমি রিয়েল ফ্লুইড ইউজ করতেছি তার কারণে কিছু লস, সবগুলো লসকে যোগ করলে টোটাল যেই লসটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি টোটাল হেড লস। তো তাহলে পাইপের একটা সেকশন থেকে আরেকটা সেকশনে গেলে এক নাম্বার আর দুই নাম্বার সেকশনের মধ্যে যতটুকু লস হয়েছে সেটাকে আমরা পেয়েছি হেড লস। তাহলে এক নাম্বার থেকে হ্যাঁ বলো। হেড লসের কারণগুলো আরেকবার বলা যাবে? ঠিক তো বুঝিনি। আচ্ছা, বার্নৌলিস থিওরামে তিনটা কন্ডিশন ছিল, তার মধ্যে প্রথম দুইটা কন্ডিশন আমরা ফুলফিল করতে পারতেছি না। আমাদের ফ্লুইডের মধ্যে ভিসকোসিটি আছে এবং সেই ফ্লুইডটা কম্প্রেসিবল। সো প্রথম দুইটা কন্ডিশন আমরা ফুলফিল করতে পারি নাই, এর জন্য লস হবে। দুই নাম্বার হচ্ছে পাইপের সারফেস এবং ওয়াটারের সারফেস এর মধ্যে ফ্রিকশন জেনারেট করবে। পাইপ যেদিকে ওয়াটারটা যেদিকে ফ্লো করতেছে ফ্রিকশনের ডিরেকশনটা কোন দিকে হবে? তার উল্টা ডিরেকশনে। তাহলে
ওয়াটার যত সামনের দিকে ফ্লো করবে লস কি আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ ফ্রিকশন বাড়তেছে। এই লসটাকে আমরা বলতেছি মেজর লস, ফ্রিকশনের কারণে যে লসটা হচ্ছে। আর লাস্ট যে লসটা যেটা বলেছি সেটা হচ্ছে মাইনর লস। এই লসটা হচ্ছে পাইপ ফিটিংস এর কারণে। পাইপটা স্ট্রেট না, একটা স্ট্রেট পাইপে যে লস হবে যদি বেন্ড করা হয় পাইপটাকে, ধরো পাইপটা হচ্ছে এরকম এসে এরকম চলে গেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এখানে একটা এলবো ইউজ করা হয়েছে, বা পাইপে একটা ধরো জাংশন আছে এরকম, এখানে একটা টি সেকশন ইউজ করা হয়েছে। তো এই ধরনের যখন পাইপের মধ্যে কোনো ফিটিংস আছে, কোনো একটা গেট ভালভ আছে, তখন এই ভালভের ভেতর দিয়ে বা এই ফিটিংস এর ভেতর দিয়ে যখন ওয়াটার ফ্লো করে তখন এখানে ওয়াটারের এনার্জি লস হয়, এটাকে বলতেছি মাইনর লস। তাহলে এই যে সবগুলো লস আছে সবগুলো লসকে যোগ করলে আমি যে লসটা পাচ্ছি সেটা হচ্ছে আমার টোটাল হেড লস। বুঝতে পারছো? তাহলে এই টোটাল হেড লসটাকে আমরা এইচএল দিয়ে আমাদের ইকুয়েশনে ডিনোট করছি। তাহলে আমাদের অ্যাকচুয়াল যদি প্র্যাকটিক্যালি আমরা বলি, প্র্যাকটিক্যালি আমাদের ইকুয়েশনটা কি, দুইটা পয়েন্টের যদি আমি এনার্জি মেজার করি তাহলে ফার্স্ট পয়েন্টের এনার্জি ইকুয়াল টু লাস্ট পয়েন্টের এনার্জি প্লাস হেড লস। আচ্ছা, আজকের এক্সপেরিমেন্টে আমরা এক্সপেরিমেন্টে এটা দেখবো যে কি পরিমাণ ভ্যারিয়েশন আসতেছে এবং হেড লসের ভ্যালুটা কতটুকু। আচ্ছা, তো এই এক্সপেরিমেন্ট করার জন্য আমরা একটা অ্যাপারেটাস ইউজ করব। অ্যাপারেটাসটা টোটাল যদি অ্যাপারেটাসটা বলে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে হাইড্রোলিক বেঞ্চ। এই হাইড্রোলিক বেঞ্চে আমরা একটা ভেঞ্চুরি অ্যাটাচ করব। এটা ফিগার ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। হাইড্রোলিক বেঞ্চটা হচ্ছে টোটাল একটা সেটআপ। এখানে একটা ওয়াটারের মোটর আছে, মোটরের মধ্যে ওয়াটার ফ্লো করা হয়, এখানে বিভিন্ন ধরনের পাইপ লাগানো যায়। আমরা নেক্সট যতগুলো এক্সপেরিমেন্ট গুলো আছে, বেশ কয়েকটা এক্সপেরিমেন্ট আমরা এই হাইড্রোলিক বেঞ্চ দিয়ে করব। মনে রাখবা এটা নাম হচ্ছে হাইড্রোলিক বেঞ্চ, আমি আবার পরে দেখাবো। তো এই হাইড্রোলিক বেঞ্চের মধ্যে আমরা বিভিন্ন ধরনের পাইপ যেটা আমি ইউজ করতে চাচ্ছি সেটা অ্যাটাচ করা যায়। তো এই এক্সপেরিমেন্টের জন্য আমরা একটা স্পেশাল টাইপের একটা পাইপ ইউজ করবো, যেটাকে বলতেছি আমরা ভেঞ্চুরি। এই ভেঞ্চুরির ভেতর দিয়ে পাইপ ওয়াটারটা ফ্লো করবে। দেন আমরা বিভিন্ন পয়েন্টের এই ভেঞ্চুরিতে কি দেখো, এই ভেঞ্চুরি ঠিক মিডিলের যে ক্রস সেকশনাল এরিয়াটা সেটা অনেক সবচেয়ে কম। মানে ধরো একটা পাইপ তার মিডিলের ক্রস সেকশনটা সবচেয়ে কম মানে চিকন, আর দুই সাইডে ক্রস সেকশনটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাইছে। তাহলে এখানে ছিল ক্রস সেকশন সবচেয়ে কম, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি মিডিলে এসে ক্রস সেকশনটা কমে গেছে, তারপরে আবার গ্র্যাজুয়ালি বেড়ে গেছে। দুই সাইড কিন্তু সিমেট্রিক, এখানের এরিয়া আর এখানের এরিয়া সেম, দুই সাইডের এরিয়া সিমেট্রিক, মাঝের এরিয়াটা সবচেয়ে কম। তাহলে এই যে একটা ভেঞ্চুরি আছে, এই ভেঞ্চুরির ভেতর দিয়ে ওয়াটার ফ্লো করবে। ওয়াটার যখন ফ্লো করবে তখন এখানে এই ভেঞ্চুরিতে 11টা সেকশন আছে। ওয়াটার এখান থেকে ফ্লো করবে, এদিকে বের হয়ে যাবে। এখন যখন ফ্লো করতেছে তখন এই ভেঞ্চুরিতে 11টা সেকশন আছে। দেখো প্রত্যেকটা সেকশনের জন্য ক্রস সেকশনাল এরিয়া তোমাকে দেওয়া আছে, এটা দেওয়া থাকবে, এবং প্রত্যেকটা সেকশনে একটা পিজোমিটার ইনসার্ট করা আছে। এইটাই হচ্ছে সেই ভেঞ্চুরিটা যার ভেতর দিয়ে ওয়াটার এই সাইড থেকে ফ্লো হয়ে এই সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। এই 11টা সেকশন যার এরিয়া দেওয়া আছে, 11টা সেকশনে 11টা পিজোমিটার ইনসার্ট করা আছে। পিজোমিটার হচ্ছে একটা চিকন পাইপের মতো যেটা দিয়ে আমরা মেজার করতে পারি কিছু জিনিস। তো এই 11টা পিজোমিটারের মধ্যে যখন ওয়াটার ফ্লো করতেছে, পাইপটা কি ওয়াটারটা কি হবে এই পিজোমিটারের মধ্যে ইনসার্ট করবে এবং কিছুটা একটা হাইট পর্যন্ত ওয়াটার উপরের দিকে উঠে আসবে। এই যে পিজোমিটারের ভেতরে ওয়াটারটা কতটুকু অংশ ভেতরে উঠে আসতেছে, ওয়াটার লেভেলটা পাইপের সেন্টার লাইন থেকে এই ওয়াটারের লেভেলের যে হাইটটা, এটাকে বলতেছি আমরা ওই পয়েন্টে প্রেসার হেড। আমি যে ইনস্ট্রুমেন্টটা তোমাদেরকে একবার দেখাই, রিয়েল ফিগারটা, এটা হচ্ছে আমাদের এই ইনস্ট্রুমেন্টটা। এটা আরো যদি জুম করে দেখাই তাহলে এরকম দেখতে। এটা হচ্ছে আমাদের সেই ভেঞ্চুরিটা। বার্নলিস ইকুয়েশন আমরা এক্সপেরিমেন্টটা এটার মাধ্যমে করি। তাহলে ওয়াটার ফ্লো করতেছে এই সাইড থেকে, এই সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। আর মাঝের যে ভেঞ্চুরিটা, এটা বলেছিলাম কি যে মিডিলের ক্রস সেকশনাল এরিয়াটা সবচেয়ে কম আর দুই সাইডের এরিয়াটা গ্র্যাজুয়ালি বেশি। তাহলে ওয়াটার যখন ফ্লো করতেছে প্রত্যেকটা পয়েন্টে এর 11টা পয়েন্টে 11টা পিজোমিটার আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এভাবে 11টা পয়েন্টে 11টা পিজোমিটার আছে। এই 11টা পয়েন্টের আমরা পিজোমিটার থেকে প্রেসার হেড বের করবো। সেটা কিরকম,
ওয়াটার যখন ফ্লো করতেছে তখন এই পিজোমিটারের মধ্যে ওয়াটার একটা হাইটে উঠে যাবে। ধরো যে ওয়াটার যখন এখানে ফ্লো করতেছে তখন 1 নাম্বার পিজোমিটারে ওয়াটারটা এখানে উঠে গেছে, 2 নাম্বারে এখানে আসছে, 3 নাম্বারে এখানে আসছে, 4 নাম্বারে এখানে আসছে, 5 নাম্বারে এখানে আসছে, 6 নাম্বারে এখানে আসছে। হ্যাঁ, এভাবে বিভিন্ন পিজোমিটারে আমরা কিছু রিডিং পাবো। তাহলে পাইপের সেন্টার লাইন থেকে এর যে হাইটটা, ধরো 1 নাম্বার পিজোমিটারে যে হাইটটা পেয়েছি এটা হচ্ছে জেড, সরি এটা হচ্ছে P1 বাই গামা, 1 নাম্বার সেকশনে প্রেসার হেড। 2 নাম্বার সেকশনে যে এরিয়াটা পেয়েছি এই হাইটটা হচ্ছে পাইপের সেন্টার লাইন থেকে, এটা হচ্ছে P2 বাই গামা। ডিরেক্টলি আমরা এখান থেকে প্রেসার হেড পাচ্ছি। এবার এটার জন্য কিন্তু আলাদাভাবে পি বা গামা আমাদের ক্যালকুলেট করার দরকার নেই। ডিরেক্টলি যেই ভ্যালুটা পাচ্ছি, ধরো এটা আমরা হাইটটা পেলাম হচ্ছে 50 সেন্টিমিটার, তাহলে পি বাই গামা হচ্ছে 50। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের বার্নারি সিস্টেমের স্যার একটা, এখানে একটা কোশ্চেন ছিল স্যার। স্যার হ্যাঁ, বলো। এখানে যে পানির লাইনটা আছে যে পাইপ দিয়ে, ওইটার কি পুরো মানে ডায়ামিটারটা জুড়ে কি পানি আসছে, নাকি স্যার পানিটা পুরো পুরো ডায়ামিটার ডায়ামিটার? জুড়ে, পুরো ডায়ামিটার জুড়ে পানি আসবে, ফুল ফ্লো হবে। জি স্যার, বুঝতে স্যার। আর পানি ঢোকার ক্ষেত্রে মানে কোনটাতে আগে ঢুকবে পানি, মানে এইটা কিভাবে, এটা কি কোনোভাবে বলা সম্ভব যে এই ইয়েটা 11টার মধ্যে কোনটাতে আগে ঢুকবে, এরকম কি বলা সম্ভব স্যার? পানিটা যত সামনের দিকে আগাবে আস্তে আস্তে সবগুলোতে ঢুকতে থাকবে পানি। জি স্যার। প্রথমে অবশ্যই সামনেটাতে আগে ঢুকবে, আস্তে আস্তে পানি উপর দিকে উঠতে হবে। তখন আমরা ওয়াটারটা সাপ্লাই দিব, তখন যেটা হবে তখন কিন্তু সাথে সাথে ওয়াটারটা কিন্তু এই হাইটে চলে আসবে না। যখন আমি ওয়াটারটা সাপ্লাই করব তখন আস্তে আস্তে এই ওয়াটারটা উঠা শুরু করবে উপরের দিকে। হ্যাঁ, ফ্ল্যাকচুয়েট করা স্টার্ট করবে। তার মানে কি তখনও পর্যন্ত আমরা বলেছিলাম কি যে স্টেডি ফ্লো কন্ডিশন হচ্ছে যে এই ওয়াটারের যে হাইটটা, কোন একটা সেকশনে ওয়াটারের হাইটটা ফ্ল্যাকচুয়েট করবে না, ডেপথ ফ্ল্যাকচুয়েট করবে না, ডিসচার্জ ফ্ল্যাকচুয়েট করবে না, এবং ভ্যালোসিটিও ফ্ল্যাকচুয়েট করবে না, কনস্ট্যান্ট থাকবে। তাহলে যখন আমি ওয়াটারটাকে সাপ্লাই স্টার্ট করব, পানি যখন এর ভেতরে যাওয়া স্টার্ট করবে তখন কি হবে, প্রত্যেকটা ফিজিওমিটারে দেখবা যে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। হ্যাঁ, ফ্ল্যাকচুয়েট করতেছে, উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, এভাবে উঠতে উঠতে একটা সময় যে যেটা হবে, কিছু টাইম ওয়েট করার পরে দেখা যাবে যে প্রত্যেকটা ফিজিওমিটারে ওয়াটার লেভেল একটা নির্দিষ্ট লেভেলে ওঠার পরে কনস্ট্যান্ট হয়ে গেছে, আর কোনো নড়াচড়া হচ্ছে না, কোনো ফ্ল্যাকচুয়েশন হচ্ছে না। তখন আমরা বলতে পারি যে আমাদের এই যে ফ্লো সিস্টেমটা এটা স্টেডি ফ্লো কন্ডিশনে চলে গেছে। এর আগে পর্যন্ত যখন ওয়াটারটা ফ্ল্যাকচুয়েট করতেছে তখন পর্যন্ত কিন্তু এটা স্টেডি ফ্লো হয় নাই। সো তখন আমি কোনো রিডিং নিতে পারবো না। যখন এটা স্টেডি ফ্লো হয়ে যাবে, ওয়াটার পিজোমিটারের মধ্যে ওয়াটারের লেভেল গুলো ফিক্স হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন আমরা রিডিং গুলো নেওয়া স্টার্ট করবো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে বার্নউলিস থিওরামের একটা এনার্জি কিন্তু আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে প্রেসার হেড। আচ্ছা, আরেকটা হচ্ছে ভ্যালোসিটি হেড। যদি আমি প্রত্যেকটাই 11টা পিজোমিটারের 11টা ভ্যালোসিটি বের করতে পারি, তাহলে ভ্যালোসিটি হেড কি, ভ্যালোসিটি হেড ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2g, যেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 9.81 বা 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তো ভিটা আমাকে মেজার করতে হবে, তো ভি কে কিভাবে মেজার করবো সেটা আমরা পরে দেখতেছি। তাহলে এখান থেকে আমরা ভ্যালোসিটি মেজার করতে পারলে আমরা ভ্যালোসিটি হেড মেজার করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে কি বাকি আছে, কি টোটাল এনার্জি বের করার জন্য আরেকটা কি জিনিস বাকি আছে, জেড। জেড বা এলিভেশন হেড। আচ্ছা, এই জেড বা এলিভেশন হেড কি রকম? আচ্ছা, ধরো আমরা যেটা বলেছিলাম কি যে পাইপটা ডাটাম থেকে কতটুকু হাইটে আছে সেটাই হচ্ছে আমাদের জেড। ধরো আমাদের এখানে যেটা বলেছিলাম যে একটা ইনক্লাইন পাইপের বিভিন্ন পয়েন্টে কি জেড এর ভ্যালুটা ডিফারেন্ট হচ্ছে। সো আমাদের পাইপটা যদি ইনক্লাইন হয় তাহলে বিভিন্ন পয়েন্টে Z1 Z2 Z3 হবে, 11টা সেকশন আছে, 11টা পিজোমিটার আছে, 11টা পিজোমিটার সেকশন বরাবর Z1 থেকে Z11 পর্যন্ত বিভিন্ন ভ্যালু পাবো আমরা। তাহলে ডাটাম থেকে এই হাইটটা আমাকে বের করতে হবে। যদি একটা হরাইজন্টাল পাইপ হয়, আর এটা হচ্ছে ডাটাম, এটা হচ্ছে পাইপ, তাহলে এই হাইটটা সব জায়গায় কি সমান?
তাহলে প্রত্যেকটা হাইট যদি সমান হয় তাহলে কি প্রত্যেকটা পয়েন্টে জেড এর ভ্যালু সেম হবে, তাহলে সেম জেড এর ভ্যালু আমরা বসাবো। আচ্ছা, এখন যদি এরকম হয় যে আমাদের যে পাইপটা ফ্লো আমরা মেজার করতেছি পাইপ ফ্লো, এই পাইপের যে সেন্টার লাইন আর আমাদের এখানে যে ডটামটা আছে যেটা একই হয়, তাহলে জেড ইকুয়াল টু কত? 0 জেড ইকুয়াল টু 0। কারণ কি? কারণ হচ্ছে ডটাম থেকে পাইপের সেন্টার লাইনের হাইটটা 0, সেন্টার লাইন আর ডটাম একই লাইনে আছে। তো আমাদের এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমাদের এই বেঞ্চুরির যে সেন্টার লাইন, এই সেন্টার লাইন আর ডটামকে আমরা 0 ধরে নিই, একই লেভেলে ধরে নিই, যার কারণে জেড ইকুয়াল টু 0। বুঝতে পারছো? এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, বাট এটা সবসময় না। যদি পাইপটা ইনক্লাইন্ড হতো, ধরো পাইপটা আছে ইনক্লাইন্ড আর ডটামটা আছে এই লেভেলে, তাহলে এখানে জেড এর ভ্যালু 0 হতো, বাট এখানে এর ভ্যালু কিন্তু 0 হতো না, এখানে একটা আমরা ভ্যালু পেতাম, তাহলে ভ্যারি করতেছে। সো পাইপটা কি ওরিয়েন্টেশনে আছে, ডটাম কোন ওরিয়েন্টেশনে ধরে নিচ্ছে আছে, আমরা সেটার উপর বেসিস করে আমরা জেড এর ভ্যালুটা মেজার করব। তোমাদের এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে পাইপের সেন্টার লাইন এবং মানে বেঞ্চুরির সেন্টার লাইন এবং ডটামটা সেম লেভেলে থাকার কারণে জেড ইকুয়াল টু আমরা 0 ইউজ করব। তাহলে জেড ইকুয়াল টু 0। তাহলে 11টা সেকশনের জন্য যদি আমরা এই তিনটা মেজার করতে পারি, দেন যোগ করে দিই, তাহলে 11টা সেকশনের কি টোটাল হেড পেয়ে যাব বা টোটাল এনার্জি পেয়ে যাব, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে একটা সেকশন, এই 1 নাম্বার সেকশন থেকে 2 নাম্বার সেকশনের এনার্জি যদি বিয়োগ করি তাহলে কি এই 1 থেকে 2 এ যেতে কতটুকু লস হচ্ছে সেটা পাবো। আবার 1 থেকে যদি আমরা 3 নাম্বার সেকশনের এনার্জিটা মাইনাস করি তাহলে কি 1 থেকে 3 এ আসতে কতটুকু হেড লস হচ্ছে সেটা পাবো। তাহলে আমাদের ফাইনালি কি হচ্ছে যে 1 নাম্বার সেকশন থেকে ফ্লো হচ্ছে 11 নাম্বার সেকশনে, তাহলে 1 নাম্বার এবং 11 নাম্বার সেকশনে টোটাল এনার্জি যদি একটা থেকে আরেকটা মাইনাস করি তাহলে কতটুকু লস হচ্ছে সেটা পেয়ে যাব, এইচএল, টোটাল হেড লস। বুঝতে পারছো? জি স্যার। এই জিনিসটাই আমরা আজকের এক্সপেরিমেন্টে করব। আমরা যদি ডাটা শিটটা খেয়াল করি, দেখো 11টা পিজোমিটার দেওয়া আছে এবং 11টা পিজোমিটারের ক্রস সেকশনাল এরিয়া এ দেওয়া আছে। আমরা যদি এনি হাউ ভ্যালোসিটি গুলো মেজার করতে পারি, সেটা আমি একটু পরে বলতেছি। 11টা সেকশনের ভ্যালোসিটি যদি মেজার করতে পারি তাহলে v²/2g করলে আমি ভ্যালোসিটি হেড পেয়ে যাচ্ছি, এবং আমরা দেখেছি কি যে পিজোমিটারের ওয়াটারের হাইটটা হচ্ছে p/গামা বা প্রেসার হেড, আর জেড এর ভ্যালু 0, তাই আমরা জেডটাকে আর ক্যালকুলেশনে আনতেছি না। তাহলে ভ্যালোসিটি হেড আর প্রেসার হেড এই দুটো যদি যোগ করি তাহলে কি পাচ্ছি আমি, টোটাল এনার্জি। তাহলে 1 নাম্বার পিজোমিটার সেকশনে বা 1 নাম্বার সেকশনে ভ্যালোসিটি হেড আর প্রেসার হেড যদি যোগ করি তাহলে আমরা H1 পাচ্ছি। আবার 2 নাম্বার সেকশনে ভ্যালোসিটি হেড প্রেসার হেড যদি যোগ করি তাহলে H2 পাবো। এভাবে আমরা H11 পর্যন্ত পাবো। তাহলে H1 মাইনাস, আমি এটা এখানে লিখি, H1 মাইনাস 11 H11 মানে কি আসতেছে, এটা কি বলে? টোটাল হেড লস। টোটাল হেড লস HL, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখি আমরা ভ্যালোসিটি কিভাবে মেজার করব। ভ্যালোসিটি মেজার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ডিসচার্জ মেজার করতে হবে। যেহেতু স্টেডি ফ্লো, আমরা বলেছিলাম যে স্টেডি ফ্লোর ক্ষেত্রে কোনো একটা পয়েন্টে টাইমের রেসপেক্টে ডিসচার্জ, ভ্যালোসিটি এবং ওয়াটারের ডেপথ চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে। তাহলে কোনো একটা পয়েন্টে আমি যদি ডিসচার্জ মেজার করি তাহলে সেটার ডিসচার্জের ভ্যালু সেম হবে। এখন আমাদের এখানে আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। তোমরা কি এটা নাম শুনছো বা পড়ছো? কন্টিনিউটি ইকুয়েশন, কন্টিনিউটি ইকুয়েশন নাম শুনো নাই? হ্যালো? জি স্যার, সেটা শুনিনি স্যার। আচ্ছা,
কন্টিনিউটি ইকুয়েশন এটা তোমরা তোমাদের থিওরিতে পড়বা। কন্টিনিউটি ইকুয়েশনটা হচ্ছে কোন একটা পাইপ ফ্লোতে যে কোনো পয়েন্টে টোটাল পাইপের ফ্লোর যে টোটাল মোমেন্টাম সেটা সেম থাকবে। ধরো ওয়াটার ফ্লো করতেছে এই সাইড থেকে, এখানে একটা সেকশন 1, এখানে একটা সেকশন আছে সেকশন 2। সেকশন 1 এ আমি মেজার করলাম এর ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে A1 আর এখানে ফ্লো ভেলোসিটি হচ্ছে V1। ক্রস সেকশন 2 তে এর ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে A2 আর ফ্লো ভেলোসিটি হচ্ছে V2। তাহলে কন্টিনিউটি ইকুয়েশন বলতেছে যে থ্রু আউট দিস সেকশন প্রত্যেকটা পয়েন্টের মোমেন্টাম সেম থাকবে। তাহলে সেটাকে আমরা ইকুয়েশন যদি লিখি সেটা ইকুয়াল টু হচ্ছে A1 V1 ইকুয়াল টু হচ্ছে A2 V2। বুঝতে পারছো? তাহলে এই যে কন্টিনিউটি ইকুয়েশন আছে এইটা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পয়েন্টের মোমেন্টাম সেম, তার মানে কি এটা ইকুয়াল টু আবার হচ্ছে Q ইকুয়াল টু A V ক্রস সেকশনাল এরিয়া ইনটু ফ্লো ভেলোসিটি। এটা করলে আমরা পাবো ডিসচার্জ প্রতি ইউনিট টাইমে কতটুকু ওয়াটার ফ্লো হচ্ছে বা ফ্লো রেট বা রেট অফ ফ্লো, এটাকে বলতেছে আমরা ডিসচার্জ। তো ডিসচার্জ ইকুয়াল টু হচ্ছে A ইনটু V। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি A1 V1 ইকুয়াল টু যদি A2 V2 হয় তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা পয়েন্টের ডিসচার্জ কি সেম না? ডিসচার্জকে কিউ দিয়ে লেখা হয়। সো কিউ ইকুয়াল টু যেহেতু AV এবং প্রত্যেকটা পয়েন্টের মোমেন্টাম সেম, সো A1 V1 A1 ইকুয়াল টু A2 V2 ইকুয়াল টু A3 V3। প্রত্যেকটা পয়েন্টের A1 V1 এর মাল্টিপ্লিকেশন সমান, তাহলে প্রত্যেকটা পয়েন্টের কি ডিসচার্জ সেম। তাহলে আমরা টোটাল ফ্লোর জন্য একটা ডিসচার্জ মেজার করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, সো ডিসচার্জ ইকুয়াল টু আমরা বলতে পারি A ইনটু V। তাহলে এখান থেকে V ইকুয়াল টু কি বলতে পারি Q ডিভাইড বাই A। এখন আমাদের যে ভেঞ্চুরিটা আমরা ইউজ করেছি সেই ভেঞ্চুরির ক্ষেত্রে যেটা বলতেছি কিউ প্রত্যেকটা সেকশনে একই আছে, বাট ক্রস সেকশনাল এরিয়াটা কি চেঞ্জ হচ্ছে না? মিডিলে গ্র্যাজুয়ালি কি কমে গেছে ক্রস সেকশনাল এরিয়াটা, আর দুই সাইডে এটা কি বেশি আছে। প্রত্যেকটা সেকশনের জন্য ক্রস সেকশনাল এরিয়াটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কিউ সেম থাকতেছে বাট ক্রস সেকশন এরিয়া চেঞ্জ হচ্ছে। তাহলে প্রথম সেকশনের জন্য ভেলোসিটি কত হবে কিউ ডিভাইড বাই A1, দুই নম্বর সেকশনের জন্য কিউ ডিভাইড বাই A2, এভাবে 11 নম্বর সেকশনের জন্য আসবে কিউ ডিভাইড বাই A11। বুঝতে পারছো? জি স্যার। স্যার যদি A1 V1 সমান না হতো A2 V2 এর সাথে? A1 V1 যদি সমান না হয় তো ডিসচার্জ সেম হতো না, তখন সেটা হচ্ছে মোমেন্টাম স্টেডি ফ্লোর ক্ষেত্রে এটা স্টেডি ফ্লো হতো না। স্টেডি ফ্লোর ক্ষেত্রে কন্টিনিউটি ইকুয়েশনের মেইন যেই কন্ডিশন সেটা হচ্ছে স্টেডি ফ্লো হতে হবে। ফর স্টেডি ফ্লো মোমেন্টাম প্রত্যেকটা পয়েন্টে সেম হবে। সো যদি সেম না হতো তাহলে স্টেডি ফ্লো হতো না, আর স্টেডি ফ্লো যদি না হয় তাহলে আমরা বার্নস থিওরেমও অ্যাপ্লাই করতে পারবো না। জি স্যার। তাহলে প্রত্যেকটা পয়েন্টের আমি ভেলোসিটি মেজার করার ওয়ে আমি জেনে গেলাম যে ডিসচার্জ ডিভাইড বাই ওই ক্রস সেকশন এরিয়া করলেই আমি ভেলোসিটি পেয়ে যাচ্ছি, এবং ভেলোসিটি থেকে ভেলোসিটি হেড আমরা বের করতে পারবো। এখন আমার দরকার ডিসচার্জ, এই ভ্যালুটা আমার এখনো নাই। এরিয়া আমি জানি, ডিসচার্জ জানি না। ডিসচার্জ মানে কি বলছিলাম রেট অফ ফ্লো। ডিসচার্জের একটা ইকুয়েশন পেয়েছি যে ডিসচার্জ ইকুয়াল টু এভি। ডিসচার্জের আরেকটা সিম্পল ইকুয়েশন যদি বলি এই ডেফিনেশন থেকে কি বলতেছে যে প্রতি ইউনিট টাইমে কি ভলিউমের ওয়াটার ফ্লো করতেছে সেটাকে আমরা বলতেছি ফ্লো রেট বা ডিসচার্জ। তাহলে সেটা ইকুয়াল টু কি লিখতে পারি ভি ডিভাইড বাই টি। এই ভিটা কি, এই ভিটা হচ্ছে ওয়াটারের ভলিউম আর এই টিটা হচ্ছে টাইম। তাহলে ধরো 1 মিনিট ধরে ভি ভলিউমের ওয়াটার ফ্লো হয়েছে, তাহলে
যদি আমরা ধরো যে 60 সেকেন্ড ধরে 1 মিনিট মানে 60 সেকেন্ড, সো 60 সেকেন্ড ধরে ভি ভলিউমের ওয়াটার ফ্লো হয়েছে, তাহলে প্রতি সেকেন্ডে কতটুকু ওয়াটার ফ্লো হয়েছে সেটা কি হবে, ভি বাই টি, তাই না? তাহলে ভলিউম, টোটাল ভলিউমকে আমরা যদি টাইম দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি ইউনিট টাইমে কি পরিমাণ ওয়াটার ফ্লো করতে সেটা পাবো, এটাই হচ্ছে ডিসচার্জ। তো সেই জন্য আমাদের একটা স্টপ ওয়াচ লাগবে আর একটা মেজারিং ট্যাঙ্ক লাগবে, যে ট্যাঙ্কের মাধ্যমে আমরা কতটুকু ওয়াটার ফ্লো করছে সেই ভলিউমটা বের করব, আর স্টপ ওয়াচের মাধ্যমে এই ওয়াটারটা ফ্লো করতে কত টাইম লাগছে সেই টাইমটা মেজার করব। তাহলে ভলিউম ডিভাইড বাই টাইম করলে আমি ডিসচার্জ পেয়ে যাব। খুবই সিম্পল মেথড। আমরা এখানে আমাদের এক্সপেরিমেন্টের জন্য বলেছিলাম যে হাইড্রোলিক বেঞ্চ ইউজ করব। সো হাইড্রোলিক বেঞ্চের সাথে একটা মেজারিং ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক, যার ডাইমেনশনটা হচ্ছে 67 বাই 47 সেন্টিমিটার। এর ক্রস সেকশনাল ডাইমেনশনটা। আচ্ছা, এখন যখন এর মধ্যে ওয়াটার নাই তাহলে ওয়াটারের হাইট কত আছে, 0। ট্যাঙ্কের মধ্যে কোনো ওয়াটার নাই, তখন ওয়াটারের হাইটটা 0। ধরো আমরা স্টপ ওয়াচের মাধ্যমে টাইম মেজার করব। সো ধরো আমরা 60 সেকেন্ড ধরে ওয়াটারটাকে ফ্লো হতে দিলাম, 60 সেকেন্ড ধরে বা 1 মিনিট ধরে ওয়াটারটা ফ্লো হলো, তাহলে এর মধ্যে এই ট্যাঙ্কের মধ্যে এসে কিছুটা ওয়াটার জমা হলো বা স্টোর হলো। তাহলে তখন আমরা যদি একটা স্কেল দিয়ে ওয়াটারের ডেপথটা মেজার করি তাহলে কি একটা হাইট পাবো না, জি পাবো স্যার। কিনা? জি স্যার। ইনিশিয়ালি কোনো ওয়াটার ছিল না, আর ফাইনালি একটা ধরো হাইটটা হচ্ছে পাইলাম এইচ। তাহলে এখানে ওয়াটারের ডেপথ কতটুকু, ইনিশিয়ালি এইচ ইকুয়াল টু কি ছিল, 0, 0। আর ফাইনালি ধরো এইচ ইকুয়াল টু পেলাম 10। তাহলে এখানে ওয়াটারের হাইট কত, 10 মাইনাস 0। একটা হচ্ছে ধরো H1, একটা হচ্ছে H2। তাহলে H2 ফাইনাল রিডিং, H1 হচ্ছে ইনিশিয়াল রিডিং মানে ওয়াটার ডেপথ। তাহলে H2 মাইনাস H1 মানে 10 মাইনাস 0 ইকুয়াল টু 10 হচ্ছে এই ট্যাঙ্কের মধ্যে ওয়াটারের হাইট, এবং এই হাইটের ওয়াটার জমা হয়েছে কত সেকেন্ডে, 60 সেকেন্ডে। তাহলে এখন আমি এই ট্যাঙ্কের ক্রস সেকশনাল এরিয়াটা জানি, আমি কি ভলিউম বের করতে পারবো? জি স্যার। কিভাবে বের করব ওয়াটারের ভলিউম? স্যার হাইট। স্যার হাইটের সাথে এরিয়াটা গুণ দিয়ে দিবে। হাইটের সাথে এরিয়াটা গুণ দিয়ে দিব, তাহলে আমি ভলিউম পেয়ে যাব। সো ক্রস সেকশনাল এরিয়াটা আমি জানি, তার সাথে যদি আমি হাইটটা গুণ করে দিই তাহলে আমি ভলিউম অফ ওয়াটার পেয়ে যাচ্ছি। আর স্টপ ওয়াচ থেকে আমি যখন এই যে H1 ইকুয়াল টু 0 আমি কাউন্ট করছি, বা ধরো H ইকুয়াল টু 2, হ্যাঁ ওয়াটার আগে থেকে কিছু আছে, আমি তখন মেজার করলাম যে ওয়াটারের ডেপথ যেটা আছে অলরেডি সেটা হচ্ছে 2। তখন আমি স্টপ ওয়াচটা অন করে দিলাম এবং ফ্লোটা স্টার্ট করে দিলাম। হ্যাঁ, তো ফ্লো মানে ফ্লোটা চলতেছে, ফ্লো কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে। আমরা কিন্তু ফ্লোটা স্টার্ট করলে আমরা কি স্টেডি ফ্লো কন্ডিশনে অ্যাপ্লাই চলে আসার পরে কিন্তু আমি এটা মেজার করতেছি। সো ফ্লো কিন্তু কন্টিনিউয়াসলি কন্টিনিউ করতেছে। সো যখন H1 ইকুয়াল টু 2 তখন আমি স্টপ ওয়াচটা অন করে দিলাম। 60 সেকেন্ড পরে আমি আবার মেজার করলাম ডেপথ, সেটা হচ্ছে H2 ইকুয়াল টু 10। তাহলে এখানে এই 60 সেকেন্ডে কতটুকু ওয়াটার জমা হয়েছে, 10 মাইনাস 2 এই হাইটের 8, টোটাল 8 হাইটের ওয়াটার জমা হয়েছে। তাহলে এই ক্রস সেকশনাল এরিয়াটাকে আমি যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি ভলিউম পেয়ে যাচ্ছি, এবং এই ভলিউমকে আমি যদি 60 দিয়ে ডিভাইড করি তাহলে ডিসচার্জ পেয়ে যাব। সেই ডিসচার্জটা কি হবে, যদি আমাদের এখানে দেখো সেন্টিমিটার আছে, সো ভলিউম ইউনিট হচ্ছে সেন্টিমিটার কিউব, আর টাইম আমি সেকেন্ড ইউজ করবো, তাহলে ভলিউম ইউনিট আসবে সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে কতটুকু ভলিউমের ওয়াটার ফ্লো করছে সেটা পেয়ে যাচ্ছে। তাহলে এই ডিসচার্জটাই আমরা বিগ বেল ক্যালকুলেট করার জন্য ইউজ করব। সবাই ক্লিয়ার হইছো? জি স্যার। স্যার এখানে ভলিউম অফ ওয়াটার ভিন্ন ভিন্ন আসতেছে না? ভিন্ন ভিন্ন কেন আসবে? আমরা জানি কি একটা ফ্লোর জন্য প্রত্যেকটা পয়েন্টে ডিসচার্জের ভ্যালু সেম, তাহলে একটা ফ্লোর জন্য ধরো 1 নাম্বার গ্রুপ তোমরা এক্সপেরিমেন্টটা করতেছো, তোমরা ফ্লো স্টার্ট করছো, ফ্লোটা স্টেডি কন্ডিশন চলে আসছে, তারপরে তোমরা ডিসচার্জটা মেজার করতেছো, তাহলে তোমরা কি একটাই ডিসচার্জ পাবা? জি স্যার। 2 নাম্বার গ্রুপের জন্য আলাদা ডিসচার্জ থাকবে, 3 নাম্বার গ্রুপের জন্য আলাদা ডিসচার্জ থাকবে, তাহলে ফ্লো ভ্যারি করলে ডিসচার্জ ভ্যারি করতেছে।
প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা কিউ ভ্যালু থাকবে, বাট একটা গ্রুপের জন্য একটা ফ্লোতে ডিসচার্জের ভ্যালু সমান হবে। সো ভলিউম আমরা একবার ক্যালকুলেট করব, ভলিউম ডিভাইড টাইম করলে আমরা স্যার আমাদের পেয়ে কি যাবো। স্যার হাইটের ভ্যালুটা দিয়ে দেওয়া হবে? হ্যাঁ দেওয়া হবে, দেওয়া হবে। যেহেতু আমরা ল্যাবে যেয়ে করতে পারতেছি না, সেহেতু তোদের ডাটাটা দিয়ে দেবো। ল্যাবে গেলে অ্যাকচুয়ালি তোমাদের এই ডাটাটা H1 H2 এই ডাটাটা মেজার করতে হতো। কিভাবে মেজার করবো এটা আমরা ভিডিওতে দেখবো। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এই টেবিলটা করা শেষ হয়ে গেল। আমরা প্রথমে ডিসচার্জ মেজার করলাম, ডিসচার্জ থেকে V ইকুয়াল টু কিউ বাই এ করে আমরা ভ্যালোসিটি মেজার করলাম, দেন ভ্যালোসিটি হেড মেজার করলাম, ক্যালকুলেট করলাম অ্যাকচুয়ালি। পি বাই গামা হচ্ছে প্রেসার হেড, এটা আমরা এক্সপেরিমেন্ট থেকেই হচ্ছে মেজার করেছি। আর দেন আমরা ভ্যালোসিটি হেড প্রেসার হেড যোগ করে দিয়েছি, তাহলে টোটাল হেড পেয়েছি। তাহলে H1 মাইনাস H11 করলে আমরা হেড লস পেয়ে যাচ্ছি। আমাদের মেইন কাজ শেষ, ক্যালকুলেশনটা শেষ। এখন আমাদের কিছু গ্রাফ করতে হবে। গ্রাফটা হচ্ছে এই যে আমরা 11টা পিজোমিটারের জন্য 11টা ভ্যালোসিটি হেড, 11টা প্রেসার হেড এবং 11টা টোটাল হেড পেয়েছি। এই জিনিসগুলোকে আমরা গ্রাফে প্লট করব। গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর আমরা 11টা পিজোমিটার ইনসার্ট করেছি, 0 থেকে শুরু করে এখানে 1 নাম্বার পিজোমিটার, 2 নাম্বার পিজোমিটার, 3 নাম্বার, এভাবে 11টা পিজোমিটার আমরা গ্রাফের এক্স অ্যাক্সিসে আমরা রেখেছি পিজোমিটার নাম্বার। আর ওয়াই অ্যাক্সিসে রেখেছি এই প্রেসার হেড, ভ্যালোসিটি হেড এবং টোটাল হেড। তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিসে 3টা ভ্যালু বসাবো, যার কারণে 3টা লাইন পাবো আমরা। একটা গ্রাফ পেপারেই আমরা ড্র করব। তাহলে এখন এই এক্স অ্যাক্সিসের পিজোমিটার নাম্বার রেসপেক্টে আমরা ওয়াই অ্যাক্সিসে যদি প্রেসার হেডকে বসাই, প্রেসার হেডের যে ভ্যালুগুলো আমরা সেটা যদি গ্রাফিক প্লট করি, তাহলে 1 নাম্বার পিজোমিটারের জন্য প্রেসার হেডের যে ভ্যালুটা সেটা আমরা এখানে বসালাম। 2 নাম্বার পিজোমিটারে আমরা প্রেসার হেডের যে ভ্যালুটা পেয়েছি সেটা এখানে বসাবো। এভাবে করে বসালে আমরা একটা লাইন পাচ্ছি, একটা কার্ভ লাইন পাচ্ছি। এই লাইনটাকে বলা হয় হাইড্রোলিক গ্রেড লাইন। তাহলে প্রত্যেকটা পয়েন্ট, একটা ফ্লোর প্রত্যেকটা পয়েন্টের প্রেসার হেডকে আমরা যদি এর পাইপের লেন্থের রেসপেক্টে যদি বসাই, পিজোমিটার কি পিজোমিটার নাম্বার বাড়তেছে মানে কি পাইপের লেন্থ এদিকে বাড়তেছে। তো এইটা যে আমরা লাইন পাচ্ছি এই লাইনটাকে বলা হয় হাইড্রোলিক গ্রেড লাইন বা HGL সংক্ষেপে। একইভাবে আমরা যদি প্রত্যেকটা পয়েন্টের ভ্যালোসিটি হেডকে গ্রাফে প্লট করি, তাহলে আরো একটা লাইন পাচ্ছি ব্লু কালার লাইন। এই এটাকে বলা হয় এনার্জি গ্রেড লাইন বা EGL। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, দেন আমরা যদি টোটাল যে হেড পেয়েছি H, এনার্জি ভ্যালোসিটি হেড এবং প্রেসার হেড যোগফল করে যেটা পেয়েছি H, প্রত্যেকটা পয়েন্টে টোটাল এনার্জি H1 থেকে H11 পর্যন্ত এই ভ্যালুগুলো যদি আমরা আমাদের গ্রাফে প্লট করি, তাহলে একটা লাইন পাবো, সেটাকে বলা হচ্ছে টোটাল এনার্জি লাইন, রেড কালার লাইনটা। খেয়াল করে দেখো আমাদের এখানে টোটাল এনার্জি লাইনটা কিন্তু কি আস্তে আস্তে নিচের দিকে চলে গেছে। তার মানে কি অ্যাকচুয়ালি এনার্জি কি কমতেছে না? এখানে ছিল অ্যারাউন্ড 43 আর এখানে হয়ে গেল অ্যারাউন্ড 35, এনার্জি কিন্তু কমে গেছে। আচ্ছা, হেড লস বের করার জন্য কি করতে হবে? হেড লস বের করার জন্য আমরা যেটা করব, এই 1 নাম্বার সেকশনের মানে H1 আর H11 এই দুইটা পয়েন্টকে আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দিব। মাঝে পয়েন্টগুলো এই স্ট্রেট লাইনের কিছু পয়েন্ট স্ট্রেট লাইনের উপরে থাকবে, কিছু পয়েন্ট স্ট্রেট লাইনের উপর নাও থাকতে পারে, কিছুটা ফ্ল্যাকচুয়েট করতে পারে। যেমন এখানে দেখো কিছু লাইন স্ট্রেট লাইনের উপরে আছে, কিছু লাইন ফ্ল্যাকচুয়েট করছে হালকা। আমরা কি করব, ফার্স্ট পয়েন্টটা এবং লাস্ট পয়েন্টটা একটা স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দেব। যোগ করে দেওয়ার পরে যেটা করব, এখানে একটা হরাইজন্টাল লাইন ড্র করব। অ্যাকচুয়ালি কি আমাদের যেহেতু বার্নলি বলতেছে যে প্রত্যেকটা পয়েন্টে টোটাল এনার্জি সেম থাকবে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি এরকম একটা হরাইজন্টাল লাইন পাওয়ার কথা না? নাকি এখানে H1 যা হচ্ছে এখানেও H1 তাই হচ্ছে, এমনটাই হওয়ার কথা, কিন্তু আমরা পেয়েছি কি একটা ইনক্লাইন লাইন, এই রেড লাইনটা। 1 নাম্বার পিজোমিটার আর 2 নাম্বার পিজোমিটার 11 নাম্বার পিজোমিটারে সরি
ভুল বললাম, 1 নাম্বার সেকশন এবং 11 নাম্বার সেকশনের মধ্যে আমরা এই যে ডিফারেন্সটা পাচ্ছি হরিজন্টাল লাইন থেকে এই যে ডিসটেন্সটা, এটাই হচ্ছে আমাদের HL। এখানে যে HL-টা পাবো এটা আর আমাদের যে ডাটা শিট আছে, ডাটা শিটে H1 H11 করলে যে রেজাল্টটা পাবো সেই দুটো রেজাল্ট কিন্তু একই, যদি গ্রাফে তোমাদের ডাটাগুলো ঠিকভাবে প্লট করে থাকো, রেজাল্ট দুটো মিলবে। যদি না মিলে তার মানে তোমরা গ্রাফে প্লট করতে ভুল করছো। বুঝতে পারছো? স্যার এভাবে কি এইচএলটা গ্রাফেও দেখা দিতে হবে? দেখা দিতে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি দেখা দিতে হবে, এবং এখানে পাশে লিখে দিবা HL কত আসছে। তাহলে তোমাদেরকে এই একটা গ্রাফ করতে হবে, একটা গ্রাফের মধ্যে এরকম 3টা লাইন হবে এবং একটা হরিজন্টাল লাইন ড্র করে হেড লসটা তোমাকে দেখা দিতে হবে। বুঝতে পারছো? স্যার ইজিএল এর ফুল মিনিংটা কি বলবেন স্যার? EGL হচ্ছে এনার্জি গ্রেড লাইন, স্যার আরেকটা যেটা ছিল স্যার আর HGL হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন। প্রেসার প্রত্যেকটা সেকশনের প্রেসার হেড গুলোকে যোগ করলে যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন, আর ভেলোসিটি হেডকে যোগ করলে যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে এনার্জি গ্রেড লাইন। আর টোটাল এনার্জি পয়েন্টগুলোকে যদি যোগ করি সেই লাইনটাকে বলতেছি আমরা টোটাল এনার্জি লাইন। 3 ধরনের লাইন আছে। আচ্ছা, এই গ্রাফটা প্লট করা হচ্ছে আমাদের ফার্স্ট অবজেক্টিভ এই এক্সপেরিমেন্টের। সেকেন্ড অবজেক্টিভটা হচ্ছে আমাদেরকে আরেকটা গ্রাফ ড্র করতে হবে। সেটা যাওয়ার আগে আমি এই গ্রাফ সম্পর্কে কয়েকটা কথা বলে নিই। একটা জিনিস খেয়াল করো, এই গ্রাফে আমাদের 6 নাম্বার পিজোমিটারটা ছিল একদম মিডিলের পিজোমিটার, এবং এখানে আমরা দেখেছি যে 6 নাম্বার যে সেকশনটা ছিল সেই সেকশনটা ছিল মিনিমাম এ, ক্রস সেকশনটা ছিল সবচেয়ে কম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এরিয়া সবচেয়ে কম যেখানে, সেখানে ভেলোসিটি কি সবচেয়ে বেশি হয়েছে, এটা ছিল কি EGL। ভেলোসিটিটা কি হয়েছে, এ থেকে আস্তে আস্তে 6 এর দিকে এরিয়া বাড়ছে, সরি এরিয়া কমেছে, ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে। আবার 6 থেকে 11 এর দিকে এরিয়া বেড়েছে, ভেলোসিটি আস্তে আস্তে কমে গেছে। তার মানে কি, ভেলোসিটি প্রপোর্শন টু 1/a। তাহলে এরিয়া যদি কমে যায় ভেলোসিটি বেড়ে যাবে, তাই না? জি তাই তো স্যার। নাকি? প্র্যাকটিক্যালি তাই তো হয় নাকি? জি স্যার। আমরা যদি ধরো যে চিন্তা করো একটা পাইপ দিয়ে ওয়াটার ফ্লো হচ্ছে, পাইপ দিয়ে ওয়াটারটা যে ভেলোসিটি ফ্লো হচ্ছে, পাইপের নাজলটাতে যদি আমরা ধরো একটু চেপে ধরি, অনেক সময় দেখা যায় চেপে ধরলে কি হয়, ওয়াটারের ক্রস পাইপের ফ্লোয়িং এরিয়াটা কি কমে যায়, তখন কি ভেলোসিটিটা বেড়ে যায়। স্প্রের ক্ষেত্রে যেটা হয় আর কি, স্প্রেতে যখন ওয়াটারটা ফ্লো করতেছে তখন কি খুবই মিনিমাম ক্রস সেকশন দিয়ে ফ্লো করতেছে, যার কারণে অনেক হাই ভেলোসিটিতে ওয়াটার স্প্রে হচ্ছে, যার কারণে এরিয়া যদি কমে যায় ভেলোসিটি হেডটা বেড়ে যাচ্ছে। আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখো, যেখানে ভেলোসিটি হেডটা বেশি সেখানে প্রেসার হেডটা সবচেয়ে কম, আর যেখানে ভেলোসিটি হেডটা সবচেয়ে কম সেখানে প্রেসার হেডটা সবচেয়ে বেশি। তাহলে আবার বলতে পারি আমরা যে প্রেসার হেডটা ভেলোসিটির সাথে কি ব্যস্তানুপাতিক, তাই না? এটা কেন হচ্ছে দেখো, আমাদের টোটাল এনার্জিটা কিন্তু মোটামুটি সেম থাকতে হবে, সেম বা কাছাকাছি থাকবে। তাহলে টোটাল এনার্জি ইকুয়াল টু আমরা জানতেছি কি ভেলোসিটি হেড প্লাস প্রেসার হেড। এখন ভেলোসিটি হেড যদি কম হয় তাহলে প্রেসার হেড বেশি হবে, আর প্রেসার হেড যদি বেড়ে যায়, দেখো 1 নাম্বার থেকে 6 নাম্বার পিজোমিটারে যখন আসতেছে তখন কি ভেলোসিটি হেড আসতেছে বাড়তেছে, তাহলে টোটাল এনার্জি যদি নিয়ারলি সমান থাকতে হয় তাহলে কি প্রেসার হেড কমতে হবে না? দুইটার যোগফল সেম থাকবে মোটামুটি, তাহলে কি ভেলোসিটি হেড যদি আস্তে আস্তে বেড়ে যায় তাহলে প্রেসার আস্তে আস্তে কমে যাবে। তার মানে 1 নাম্বার থেকে 6 নাম্বার পিজোমিটারে প্রেসার হেড কমতেছে, ভেলোসিটি হেড বাড়তেছে, এর মানে হচ্ছে প্রেসার হেড ভেলোসিটি হেডে কনভার্ট হয়ে যাচ্ছে। দ্যাটস, তার মানে কি একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে কনভার্ট হচ্ছে, আমরা যেটা বলেছিলাম ট্রান্সফর্ম হবে, বাট টোটাল এনার্জি সেম থাকবে। সো প্রেসার হেড 1 নাম্বার থেকে যখন 6 নাম্বার পিজোমিটার আসছে তখন প্রেসার হেড ভেলোসিটি হেডে কনভার্ট হয়ে যাচ্ছে বা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। আবার যখন 6 নাম্বার থেকে 11 নাম্বার পিজোমিটার দিকে যাবে তখন ভেলোসিটি হেডটা কমে যাবে, তার মানে ভেলোসিটি হেডটা প্রেসার হেডে কনভার্ট হয়ে যাবে, তখন প্রেসার হেডটা বেড়ে যাবে। তো এখানে একবার প্রেসার হেড থেকে ভেলোসিটি হেডে কনভার্ট হচ্ছে, আবার ভেলোসিটি হেড থেকে প্রেসার হেডে কনভার্ট হচ্ছে। ক্লিয়ার জিনিসটা?
জি স্যার। সো আলটিমেটলি আমরা মোটামুটি টোটাল হেডটা নিয়ারলি সেম পাবো। সো এখানে যে হেডটা লসটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের রিয়েল ফ্লুইড এবং ফ্রিকশনের কারণে এবং পাইপ ফিটিংস এর কারণে হতে পারে। তো আমাদের এখানে পাইপ ফিটিংস নাই। আমরা যে এক্সপেরিমেন্টটা করতেছি এখানে ফিগারটা খেয়াল করে দেখো, এখানে আমরা জাস্ট এইটার ভেতর দিয়ে ওয়াটারটা ফ্লো হচ্ছে, সো এখানে কোনো ফ্রিকশন নাই। তো যার কারণে এখানে আমাদের ম্যানুয়াল রেসটা আসে না। সাধারণত আমাদের এখানে ফ্রিকশনটা হচ্ছে আর প্লাস হচ্ছে রিয়েল ফ্লুইডের কারণে যে লিমিটেশন গুলো আছে তার কারণে এখানে লস হচ্ছে। তো এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। আর আরেকটা আমাদের এখানে গ্রাফ করতে হবে, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমরা v1 স্কয়ার বাই 2g প্লট করব, আর y অ্যাক্সিস বরাবর আমরা hl কে প্লট করব। তার মানে কি v1 স্কয়ার বাই 2g মানে কি? ভেলোসিটি হেড। এক নাম্বার সেকশনের ভেলোসিটি হেড। আমরা যেই এই এক নাম্বার সেকশন পেয়েছি, এক নাম্বার সেকশনের জন্য যেটা পেয়েছি সেটা হচ্ছে v1 স্কয়ার বাই 2g। সো এক নাম্বার সেকশনের ভেলোসিটি হেডটা আমরা এখানে প্লট করব, আর কতটুকু হেড লস পেয়েছি সেটা আমরা h1 মাইনাস h11 এটা আমরা এখানে প্লট করব। সো চারটা গ্রুপ আছে তোমাদের, চারটা গ্রুপের জন্য এরকম চারটা ভ্যালু পাবো আমরা। চারটা গ্রুপের প্রত্যেকটা গ্রুপের এক নাম্বার সেকশনের জন্য যে ভেলোসিটি হেড পেয়েছি সেটা হচ্ছে v1 স্কয়ার বাই 2g, আর যেই হেড লস পেয়েছি সেটা হচ্ছে hl। এই ভ্যালুগুলো যদি আমরা একটা গ্রাফে প্লট করি, গ্রাফটা হবে যে y অ্যাক্সিসে থাকবে hl বা হেড লস, আর x অ্যাক্সিসে থাকবে এক নাম্বার সেকশনের ভেলোসিটি হেড। তাহলে আমরা একটা কার্ভ লাইন পাবো। এখান থেকে একটা কার্ভ লাইন ড্র করতে হবে। এই লাইনটা 0 পয়েন্ট দিয়ে যাবে না। এখানে যেটা হবে একটা কার্ভ লাইন পাবো যেটা 0 পয়েন্ট দিয়ে যাচ্ছে না। এখন তোমাদের যে পয়েন্টগুলো আসবে সেই পয়েন্টগুলো দেখে মনে হতে পারে যে একটা বেস ফিডের স্ট্রেট লাইন হতে পারে, আবার বেস ফিডের কার্ভও হতে পারে। এখন এখানে আমরা ড্র করব কি অ্যাকচুয়ালি বলো তো? বেস ফিডের লাইন স্ট্রেট লাইন ড্র করব নাকি কার্ভ ড্র করব, কোনটা মনে হয়? কার্ভ স্যার। কেন কার্ভ ড্র করবো বলো তো? ম্যাথমেটিক্যালি চিন্তা করো। মূল বিন্দু থেকে তো যাবে না। মূল বিন্দুতে যাবে না, স্যার স্কয়ার আছে তাই। এক্স্যাক্টলি। এখানে কিন্তু ভি এর পাওয়ার 2। সো আমরা যদি একটা স্ট্রেট লাইন ড্র করি, স্ট্রেট লাইনে কিন্তু যে প্যারামিটার গুলো থাকে এক্স আর ওয়াই তার পাওয়ার হয় 1, আর আমাদের এখানে এক্স অ্যাক্সিসে এক্স এর পাওয়ার আছে কত? 2। দ্যাটস ওয়াই এখানে একটা কার্ভ লাইন হবে, স্ট্রেট লাইন হবে না। সো জিনিসগুলো ড্র করার সময় মাথায় রাখবা, কেন ড্র করতেছো এগুলো জিনিসগুলো জানতে হবে। স্যার বেস হ্যাঁ। ফিটেড কার্ভ লাইন কি স্ট্রেট লাইনের মতোই আঁকতে হয়? হ্যাঁ, স্ট্রেট লাইনের মতোই আঁকবা, যে প্রত্যেকটা পয়েন্ট থেকে মোটামুটি সেম ডিসটেন্স যাতে থাকে। তাহলে এই দুইটা গ্রাফ তোমাদের ড্র করতে হবে। দুইটা গ্রাফই প্লেন গ্রাফ পেপারে। গ্রাফ সম্পর্কে বলে দিই, গ্রাফ যখন ড্র করবা গ্রাফে কোন এক্সিসে কি বসাইছো এই জিনিসগুলো অবশ্যই লিখবা, কোন ইউনিটে বসাইছো সেটাও লিখবা, পাশে লিখবা যে সেন্টিমিটার ইউজ করলে সেন্টিমিটার লিখবা ব্র্যাকেট দিয়ে, কি ইউনিট ইউজ করছো গ্রাফে, এক ঘর সমান কত ইউনিট ধরে নিছো সেই জিনিসগুলো লিখবা, এবং কোন লাইন কি, এটা হচ্ছে ইজিএল, এটা হচ্ছে এইচজিএল, এটা টোটাল এনার্জি লাইন, এই জিনিসগুলো অবশ্যই গ্রাফে সব দেখাবা। বুঝতে পারছো? সবাই তো ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। আমরা এক্সপেরিমেন্টের ভিডিওটা দেখি, ভিডিওটা দেখলে যা আমি এক্সপ্লেন করলাম ভিডিওতে সাথে আমরা একটু ম্যাচ করার ট্রাই করি, যে দেখো কোনো কনফিউশন থাকে কিনা। স্যার এখানে পি বাই গামা এর ইউনিটটা কি হবে? পি বাই গামা আমরা স্কেলের মাধ্যমে মেজার করব। সো স্কেলে আমরা যে ইউনিট পাবো সেটা ইউজ করব। সো এখানে আমরা তোমাদের ডাটা শিটে কি সবগুলো এরিয়া সেন্টিমিটারে দেওয়া আছে, সো আমরা সবগুলো ইউনিট সেন্টিমিটারে রাখবো। তোমরা কি আমার ভিডিও দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ফিগারে খেয়াল করো, ভিডিওতে খেয়াল করো, এই যে আমাদের টোটাল সেটআপটা,
একটা টেবিলের মতো একটা সেটআপ, এর উপরে কিছু ইনস্ট্রুমেন্ট রাখা আছে, যেটা ফিগার আমি একটু আগে দেখিয়েছিলাম তোমাদের। এখানে হচ্ছে একটা ভেঞ্চুরি আছে, তো এখানে একটা টেবিলের মতো আছে অরেঞ্জ কালারের, এখানে একটা মেজারিং ট্যাঙ্ক আছে, রাইট সাইডে একটা মেজারিং ট্যাঙ্ক আছে, এটার ভিতরে আমরা ডিসচার্জ মেজার করব। আর নিচের দিকে হচ্ছে অনেক ইনস্ট্রুমেন্ট আছে, এখানে হচ্ছে ওয়াটার মোটর আছে, পাম্প আছে, পাম্পের মাধ্যমে ওয়াটারটা ফ্লো করবে। সো এই যে টোটাল সেটআপটা, এটাকে বলা হয় হাইড্রোলিক বেঞ্চ। জিনিসটা মনে রাখবা, এটার নাম হচ্ছে হাইড্রোলিক বেঞ্চ। এটাকে হয়তো তোমাদেরকে বলছিলাম, আমাদের নেক্সট এক্সপেরিমেন্ট গুলোর ক্ষেত্রেও আমরা এই হাইড্রোলিক বেঞ্চ ইউজ করব। আচ্ছা দেখো, এখানে এই ভেঞ্চুরি ভেতর দিয়ে আমরা এখানে ওয়াটারটাকে ফ্লো করেছি। যখন আমরা মোটরটা স্টার্ট করব, এখানে একটা সুইচ আসে, তোমরা যদি খেয়াল করে থাকো, আমরা আবার দেখাবো। সুইচ অন করলে মোটরের মাধ্যমে ওয়াটারটা পানি ফ্লো করা স্টার্ট করবে। তখন এই ভেঞ্চুরির ভেতর দিয়ে যখন ওয়াটারটা ফ্লো করতেছে, তখন খেয়াল করে দেখো পিজোমিটার গুলো, দেখো ওয়াটারের একটা লেভেল দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওয়াটার লেভেল দেখতে পাচ্ছি। এইটা কেন হয়েছে, যেটা একটু আগে বললাম যে ওয়াটারটা এই পিজোমিটারের ভিতরে কিছুটা উপরে উঠে যাবে। এই যে হাইটটা, ভেঞ্চুরির সেন্টার লাইন থেকে ওয়াটার যে লেভেল পর্যন্ত উঠে গেছে, সেই হাইটটাই হচ্ছে আমাদের পি বাই গামা বা প্রেসার হেড। এটা আমরা স্কেলের মাধ্যমে মেজার করব। কিছু কিছু অ্যাপারেটাস আছে, যেটা হয় যে এই পিজোমিটারের পেছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ না, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে স্কেলিং করা থাকে। তো সেই স্কেল থেকে আমরা ডিরেক্টলি মেজার করতে পারি যে এখানে অ্যাকচুয়ালি ওয়াটার হাইটটা কত। বাট আমাদের এই এক্সপেরিমেন্ট, এইখানে যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয়েছে এখানে নাই। সো আমাদের এখানে ম্যানুয়ালি স্কেল দিয়ে এখানে মেজার করতে হবে হাইটটা। এখানে খেয়াল করে দেখো, প্রত্যেকটা পিজোমিটারে যে ওয়াটার লেভেল, এটা কি স্ট্যাটিক আছে, কোনো ফ্ল্যাকচুয়েশন হচ্ছে না, কারণ এখানে স্টেডি ফ্লো কন্ডিশনটা অ্যাচিভ হয়েছে। ওয়াটারটা ফ্লো স্টার্ট করার সাথে সাথে কিন্তু এভাবে আসবে না, আস্তে 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 উঠতে থাকবে, উঠতে 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 একটা পয়েন্টে যে এখানে কনস্ট্যান্ট হয়ে গেছে। এবং একটা জিনিস খেয়াল করো, মাঝের যে পিজোমিটারটা আছে সেখানে পিজোমিটারে কি হাইটটা কম, মানে কি মাঝে হচ্ছে এরিয়াটা কম, এরিয়া কম মানে ভ্যালোসিটি বেশি এবং প্রেসার হেডটা কম। যার কারণে দেখো প্রেসার হেড মানে এই হাইটটা কিন্তু আস্তে আস্তে কমছে আবার বাড়ছে। আমরা গ্রাফে যেই প্লট শেপ পাচ্ছে ঠিক একই রকম শেপ পাচ্ছি এখানে। প্রেসার হেডটা আস্তে আস্তে কমতেছে, তারপরে আবার আস্তে আস্তে বাড়তেছে। সবাই কি ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি স্যার। 6 নাম্বারটা স্যার সবার নিচে কেন, মানে এটার ফ্লো সবচেয়ে কম কেন স্যার হাইটটা? এতক্ষণ ধরে কি বললাম, এটাই তো বললাম। 6 নম্বর সেকশনে কি এরিয়া সবচেয়ে কম না? আচ্ছা আচ্ছা, 6 নম্বরে এরিয়া সবচেয়ে কম, সেখানে ভ্যালোসিটি সবচেয়ে বেশি, সো প্রেসার হেড কম হবে সবচেয়ে। ওকে, এখন আমরা যেটা করব, প্রত্যেকটা 11টা যে পিজোমিটার আছে, প্রত্যেকটা পিজোমিটারের ওয়াটারের লেভেলটা আমাদের পাইপের সেন্টার লাইন থেকে আমরা মেজার করব। সো যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে স্কেলিং করা নাই, তো আমাদেরকে ম্যানুয়ালি এটা মেজার করতে হবে। এই যে মেজারমেন্ট করলাম, এটা কি ভ্যালু পাইলাম আমরা, বলো তো? প্রেসার হেড পেলাম আমরা। এই ভ্যালুটা তোমাদেরকে দেওয়া থাকবে, যেহেতু আমরা এখানে এক্সপেরিমেন্টটা করতে পারতেছি না, সো এই ভ্যালুটা তোমাদেরকে দেওয়া থাকবে। এই যে দেখো একটা ওয়াটার ট্যাঙ্ক আছে এখানে, এই ওয়াটার ট্যাঙ্কটার কথা বলেছিলাম, এইটা হচ্ছে মেজারিং ট্যাঙ্ক। এই মেজারিং ট্যাঙ্কের ক্রস সেকশনটা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার একটা মেজারিং ট্যাঙ্ক, এর ক্রস সেকশনটা হচ্ছে 47x67। ক্রস সেকশনটা আমি জানি। দেখো আমরা যখন স্টেডি ফ্লো কন্ডিশনে চলে আসছে, অলরেডি কিন্তু এর ভিতরে কিছুটা পানি আছে, ঠিক আছে? তাহলে এই পানির যে ইনিশিয়াল হাইটটা আমরা একটা স্কেলের মাধ্যমে মেজার করব। আর ধরো একটা নির্দিষ্ট হাইট যখন ছিল, তখন আমরা সেই হাইটটা রেকর্ড করব এবং স্টপওয়াচটা অন করে দিব।
এবং একটা নির্দিষ্ট টাইম পরে এসে আবার আমরা ফাইনাল হাইটটা নিব। সো ইনিশিয়াল হাইট আর ফাইনাল হাইটের মধ্যে ডিফারেন্স করলে আমরা কতটুকু হাইটেড ওয়াটার এই নির্দিষ্ট টাইমের মধ্যে স্টোর হয়েছে এই ট্যাঙ্কের ভিতরে সেটা পেয়ে যাব। তাহলে সেটা দিয়ে আমরা ক্রস সেকশন মাল্টিপ্লাই করলে ভলিউম পেয়ে যাব। তো দেখো কিভাবে করতেছি আমরা জিনিসটা। স্যার ওয়াটারটা কি এখানে মেশিনটা অন করার আগেই ছিল নাকি স্টেডি ফ্লো এর আগে? এই যে স্টেডি ফ্লো যে এস্টাবলিশ হতে কিছু টাইম লাগতেছে না? জি স্যার। আমরা কি বলেছিলাম যে প্রথমের দিকে পিজোমিটার গুলো থেকে ফ্ল্যাকচুয়েশন হবে, আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা টাইম পর্যন্ত ওয়েট করার পরে পিজোমিটার গুলো ফিক্স হয়ে যাবে। এই যে স্টেডি ফ্লো কন্ডিশনটা এস্টাবলিশড হতে কিছুটা টাইম লাগছে, ওই টাইমের মধ্যে কি ওয়াটার তো ফ্লো হচ্ছে, ফ্লো হয়ে এখানে জমা হচ্ছে অলরেডি। স্যার স্টেডি ফ্লো যখন হবে তার আগ মুহূর্তে আমরা ইয়াটা নিব স্যার, হাইটটা নিব, নাকি স্যার স্টেডি ফ্লোটা হওয়ার পরেই আমরা হাইটটা স্টেডি নিব? ফ্লো হওয়ার পরে নিব আমরা, কি বললাম আমি এতক্ষণ? জি স্যার। স্টেডি ফ্লো কন্ডিশনটা আগে অ্যাচিভ হবে, তারপরে আমরা সব ধরনের ডাটা নিব, এর আগে কোনো ডাটা নিব না আমরা। জি স্যার। আমরা ইনিশিয়াল হাইটটা মেজার করলাম, দেন আমরা যদি এখন একটা স্টপওয়াচ অন করে দিই, তাহলে ধরো যে প্রথমে ধরো অ্যারাউন্ড ছিল ধরো যে 2, ঠিক আছে, ধরো প্রথমে ইনিশিয়ালি অ্যারাউন্ড 2 মতো ছিল, স্টপওয়াচটা অন করে দিলাম, ধরো সেটা কিছুক্ষণ পরে 8 হয়ে গেল, 60 সেকেন্ড পরে 8 হয়ে গেল, তাহলে 2 - 8 করলে অ্যাকচুয়ালি কি ওয়াটার হাইটটা হচ্ছে 6। এই 6 হাইটের ওয়াটারকে আমরা যদি ক্রস সেকশন দিয়ে মাল্টিপ্লাই করে দিই ভলিউম পেয়ে যাব, ডিভাইড বাই 60 সেকেন্ড, তাহলে আমরা ডিসচার্জ পেয়ে যাব। আমাদের এখানে অ্যাকচুয়ালি দুইটা জিনিস ক্যালকুলেট করতে হচ্ছে, একটা হচ্ছে পিজোমিটারের হাইটটা মানে প্রেসার হেড, আরটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার এন্ড টাইম। এই তিনটা জিনিস তোমাদেরকে প্রোভাইড করা হবে ডাটা শিটে, দেন তোমরা ক্যালকুলেশন করবে। সবাই কি ক্লিয়ার হয়েছে? এই যে বলতেছিলাম যেটা, যে দেখো নিচের দিকে একটা রেড লাইট জ্বলতেছে একটা সুইচে, এই সুইচটা যখন আমরা অন করব তখন ওয়াটারটা ফ্লো করা স্টার্ট করবে। তো ওয়াটার ফ্লো করার জন্য এখানে অ্যাকচুয়ালি রেডিয়াল ফ্লো হয়। ওয়াটার যখন ফ্লো করবে তখন এখানে একটা টিউব দেখতে পাচ্ছি আমরা, এই ভেঞ্চুরির লেফট সাইডে একটা লম্বা একটা টিউব দেখতে পাচ্ছি, ভার্টিক্যাল টিউব, এইটার ভিতরে ওয়াটার এসে জমা হয়। এটা জমা হয়ে যখন ফিল আপ হয় তখন এখান থেকে ওয়াটারটা ভেঞ্চুরির ভিতর দিয়ে ফ্লো করে আবার এই সাইডে একটা দেখো ভার্টিক্যাল কলাম আছে, এর ভিতরে জমা হয় এবং আলটিমেটলি ওয়াটারটা এই পাইপ দিয়ে ফ্লো করে ট্যাঙ্কের মধ্যে আসে। সো এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে ডিরেক্টলি কিন্তু ওয়াটারটা এর ভিতরে আসতেছে না, মানে ভেঞ্চুরির মধ্যে আসতেছে না, এই রেডিয়াল ফ্লো হচ্ছে, মানে এই যে দুই সাইডে দুইটা কলাম আছে ওয়াটারের কলাম, এর ভেতর দিয়ে ওয়াটারটা ফ্লো করতেছে। তো যখন ফ্লো হচ্ছে তখন ইনিশিয়ালি এই পিজোমিটার গুলোতে হাইটটা ফ্ল্যাকচুয়েট করতে করতে একটা সময় যে কনস্ট্যান্ট হয়ে যাবে, তার মানে তখন হচ্ছে স্টেডি ফ্লো কন্ডিশনটা অ্যাচিভ হয়েছে। তারপরে আমরা এই পিজোমিটারের হাইট গুলো নিব, দেন আমরা এখানে ওয়াটারের কতটুকু ভলিউম আসতেছে মানে ডিসচার্জটা মেজার করব। এই ডিসচার্জ মেজার করার যে টেকনিকটা ভলিউম ডিভাইড বাই টাইম, এই টেকনিকটা আমরা নেক্সট যে এক্সপেরিমেন্ট গুলো আছে সবগুলো এক্সপেরিমেন্টের ক্ষেত্রেই আমরা ইউজ করব। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওয়াটার ট্যাঙ্কের ভিতরে তো একটা পাইপ আছে স্যার, এইটার কি এরিয়াটা আমরা নেগলেক্ট করতেছি? হ্যাঁ, এটা নেগলেক্ট করবো আমরা, এটা নিয়ে সমস্যা নেই।